হ্যালো বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মুখ হা করে থাকা একটা নেকড়ের পাশে দাঁড়িয়ে আছে ক্রিস্টি। সে তার জিহ্বা বের করে নিজের কোমল ঠোঁটে লেগে থাকা রক্ত চেটে নিল। তার লম্বা ঘন কালো চুল জমিন ছুঁয়েছে। চাঁদের আবছা আলোয় তার মুখ নুরানি মুখের মতো জলজল করছে, তবে তার গাল জুড়ে আঠালো কিছু তরল পদার্থ লেগে আছে। লালা, নেকড়ের লালা। কোনো প্রাণীর মুখের লালা যে এতটা আঠালো হতে পারে তো ইতিপূর্বে জানা ছিল না। ক্রিস্টি তার গাল পরিষ্কার করে নিল। মৃত নেকড়েটা এখনো হা করে আছে। তার কাল সেটে চোখ স্থির হয়ে আছে, চোখে স্পষ্ট ভয়ের ছাপ। নেকড়েটার ঘাড়ে দুটো ছোট ফুটো। ক্রিস্টির হেঁটে জঙ্গল থেকে বেরিয়ে এলো। তার রূপ এবং দেহ কাঠামো যে কোনো পুরুষকে মাতাল করতে বাধ্য। আচমকা পেট চিরে দুটো বিশাল ডানা বেরিয়ে এলো। তার মুখ হিংস্র হয়ে উঠল। দুটো লম্বা দাঁত ঠোঁটের দুই কোণ দিয়ে বেরিয়ে এলো। সে ডানা ঝাপটিয়ে উড়াল দিল নতুন কোনো শিকারের খোঁজে। শব্দের যে অধিকতর ঘাতক হয়তো বহুরূপী এই সৌন্দর্য। ডানা ঝাপটিয়ে উড়ে চলেছে ক্রিস্টি। কিছু দূর যাওয়ার পর সে টের পেল ভূমিতে চতুষ্পদী এক প্রাণী দৌড়াচ্ছে। প্রাণীটা তার পেছন নিচ্ছে। সে আচমকা ভূমিতে অবতরণ করলো। চতুষ্পদী প্রাণীটা দিকে দৌড়ে গেল সে। একটা আতিকায় বিশাল নেকড়ে। নিজের হিংস্র রূপ নিয়ে ক্রিস্টি ঝাঁপিয়ে পড়ল নেকড়েটার উপর। সে নেকড়ের ঘাড়ে কামড় বসাতে উদ্যত হলো। নেকড়েটা বলে উঠল, আমি বর্ণ। তৎক্ষণাৎ ক্রিস্টি থেমে গেল। সে নিজের স্বাভাবিক রূপে ফিরে এলো। তুমি? বলে উঠল ক্রিস্টি। হ্যাঁ, তোমার সাথে আমিও যাব। বলে উঠল নেকড়েটা। নেকড়েটা ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। তার লোমশ দেহের লোমগুলো ধীরে ধীরে ছোট হতে লাগলো। নেকড়ে মুখমণ্ডল পরিণত হলো মানব মুখমণ্ডলে। বর্ণ, তুমি শুধু শুধু ঝামেলায় এসো না। আমি একা সামনে নিতে পারবো। তুমি দেখেছো কিনা আমি জানি না, তবে কিছুক্ষণ আগে আমি তোমার জাতীয় একজনকে হত্যা করেছি। সে আমাকে হত্যা করতে চেয়েছিল, বাধ্য হয়ে আমি তাকে মারলাম। তুমি এখন আমার সাথে আসলে অনেক বিপদে পড়বে, বলল ক্রিস্টি। আমি তোমাকে সাহায্য করতে পারবো। চার্চের ভেতরের রাস্তা একমাত্র আমি আর বাবা জানেন। ক্রিস্টি কিছুক্ষণ ভাবল। এরপর সে বর্ণকে সাথে নিতে রাজি হলো। রাত তখন 2টো ছুঁই। জানালার ধারে বসে আছে তানভীর। দূর আকাশে মেঘের আড়ালে সে একটা বড় সড়ো বাদুড় দেখতে পেল। মুখ বাড়িয়ে সে বাদুড়টা দেখতে লাগলো। তবে সেকেন্ড 5 পর বাদুড়টা আর দেখা গেল না। বাদুড়টা ইতিমধ্যে তার বাড়ি অতিক্রম করে অনেক দূরে চলে গেছে। বেশ কয়েকদিন ধরে শহরে ভ্যাম্পায়ার আতঙ্ক ছড়িয়েছে। অবশ্য বাঙালির স্বভাবেই গুজব ছড়ানো। বিগত বেশ কদিন ধরে শহরে রক্তশূন্য মৃতদেহ পাওয়া যাচ্ছে। তবে মৃতদেহগুলো মানবের নয়, নিরীহ কুকুরের। হয়তো কোনো সংগঠন কুকুরগুলো হত্যা করছে আর দোষ ফেলছে কল্পজগতের ভ্যাম্পায়ার তথা রক্তচোষক মানবের উপর। মনে মনে ভাবল তানভীর। পেশায় সে একজন বেকার, চাকরির সন্ধানে আছে সে। তবে তার মাঝে গুরুত্ব নেই। বাপের পয়সা তো আছে, তো তাই। তানভীর জানালার পাশ থেকে সরে এলো। বিছানায় এসে সে গা এলিয়ে দিল। আজ সারাদিন তার বন্ধুদের সাথে খুশ গল্প করে কেটেছে। শরীর তার বেশ ক্লান্ত, তবে তার মগজে একটা চিন্তা বাসা বেঁধেছে। যদি সত্যিই ভ্যাম্পায়ারের কাজ হয়, আমি তো একটা কুকুর পালি। মনে মনে ভাবল তানভীর। সকাল সকাল তানভীরের ঘুম দরজা হাঁকতানোর শব্দে ভেঙে গেল। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যিই অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটা খেলার সবচেয়ে এক্সাইটিং বিষয় হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটা হবে আপনাদের জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24x7 কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমো কোডটা ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টা ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। একরাশ বিরক্তি নিয়ে সে উঠে দরজা খুলল।
দরজার সামনে সে তার বাবাকে দেখতে পেল। তার বাবার মুখে আতঙ্ক আর দুঃখের ছাপ। কি হয়েছে বাবা? প্রশ্ন করলো তানভীর। তানভীরের বাবা তানভীরকে নিয়ে অন্য ঘরে এলেন। এই ঘরটা তানভীরের পোষা কুকুর টমির জন্য। এখানেই টমি রাত হলে ঘুমায়। তানভীর রুমের ভেতরে সে থমকে দাঁড়ালো। তার পোষা প্রিয় কুকুর টমি জিহ্বা বের করে চিরনিদ্রায়। তানভীর দ্রুত টমির কাছে গেল। সে লক্ষ্য করলো টমির ঘাড়ে দুটো ফুটো। তার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। শহরে এসব হচ্ছেটা কি? পরের দিন টমিকে হারানোর শোকের মাঝেও আজ তানভীরের মুখে টানা হাসি ফুটেছে। আজ তানভীরকে ভাবুক ছেলে হতে দেখে তার বোন আরোহী তাকে জিজ্ঞাসা করলো, কি হলো ভাই, তুই দুপুর থেকে দেখছি কিছু একটা নিয়ে ভাবছিস আর হাসছিস? তানভীর মুখ তুলে তার বোনের দিকে তাকালো। আলতো হেসে সে বলে উঠল, অপার্থিব সুন্দর এক মেয়েকে গতদিন পথে দেখেছি। আমাদের দু বাড়ি পরেই মেয়েটা থাকে। বাবা, শুনলে তোর পা ভাঙবে। তুই একটু ব্যবস্থা করে দে। ব্যবস্থা? কিসের ব্যবস্থা? সেই মেয়েটার সাথে আমার। তানভীরের কথা শেষ না হতেই আরোহী বলে উঠল, দিন দুপুরে স্বপ্ন দেখা বাদ দে। সেই মেয়েটা বিবাহিত হতে পারে, অথবা সে অন্য কাউকে পছন্দ করতে পারে। তোর ভাষ্যমতে সুন্দরী মেয়ে সে, না জানি কত ছেলে মেয়েটার পিছে ঘুরে। এসব চিন্তা মাথা থেকে বের কর। চাকরি পাওয়াই মন দে, অকর্মঠ। কথাগুলো বলে আরোহী সেখান থেকে চলে গেল। তানভীর কিছুক্ষণ ভাবলো। আসলেই তো, বিড়বিড় করে বলে উঠল তানভীর। টমি মারা গেল কি করে? আচমকা তানভীরের মাথায় প্রশ্ন এলো। সে ভাবতে লাগলো। টমির ঘাড়ে দুটো ছোট্ট ফুটো ছিল। ওর লাশটা পর্যবেক্ষণ করে বুঝতে পারি কেউ সারা দেহের রক্ত চুষে নিয়েছে। কোনো মানুষের কাজ বলে মনে হচ্ছে না। দরজা জানলা সব ভেতর থেকে বন্ধ ছিল। তাহলে কি এটা ভ্যাম্পায়ারের কাজ? আসলেই কি ভ্যাম্পায়ার বলতে কিছু রয়েছে? যদি ভ্যাম্পায়ার থেকে থাকে? নিজেকে নিজে প্রশ্ন করলো তানভীর। মানব জগতে তোমার আসা উচিত হয়নি। জগ হতে গ্লাসে পানি ঢালতে ঢালতে কথাগুলো বলল বর্ণ। কেন? বিছানার উপর বসে কথাটা বলল ক্রিস্টি। কারণ তুমি তোমার তৃষ্ণা মেটাতে শহরের প্রাণীদের রক্ত পান করছো, বিশেষ করে কুকুর। মানুষের মনে সন্দেহ এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ যদি টের পায় তুমি এসব করছো, তাহলে রক্ষা নেই। আমরা এতদিন বনে ছিলাম বন্য প্রাণীদের রক্ত পান করতে, তুমি সেখানে সাধারণ মানবের আনাগোনা নেই। কথাটা বলে এক ঢোকে গ্লাসের পানি পান করে নিল বর্ণ। আমরা তো শুধু শুধু শহরে আসিনি, তাই না? যেই কাজটা করতে এসেছি সেই কাজ সম্পূর্ণ হলেই বনে ফিরে যাব, বলল ক্রিস্টি। তোমার রক্তের তৃষ্ণা কমাতে হবে, নিজের উপর নিয়ন্ত্রণ রাখো, বলল বর্ণ। ক্রিস্টি মাথা দুলালো। আনমনা হয়ে সে বলল, মানবের রক্ত খেতে কেমন? এই। বর্ণ ক্রিস্টির পাশে গিয়ে বসলো। ক্রিস্টি বর্ণের দিকে মুখ ঘুরে বলল, চারদিকে মানবের রক্তের গন্ধ, নিজেকে দমিয়ে রাখতে কষ্ট হচ্ছে। দুদিন রক্ত পান করা থেকে বিরত থাকো, তাহলে রক্ত ছাড়া থাকার অভ্যাস হয়ে যাবে। বর্ণ আর কিছু বলার সুযোগ পেল না। ক্রিস্টি তার সুচালো দাঁত বর্ণের ঘাড়ে বসিয়ে দিল। বর্ণের পুরো দেহ কেঁপে উঠল। পর মুহূর্তে সে নিজেকে সামলিয়ে নিয়ে ক্রিস্টির মাথা ধরে টেনে তার ঘাড় থেকে সরিয়ে দিল। ক্রিস্টির লম্বা দাঁতে তাজা রক্ত লেগে আছে। বর্ণের ঘাড়ের ক্ষত চোখের পলকে মিলিয়ে গেল। একই সাথে ক্রিস্টিও স্বাভাবিক হয়ে গেল। সরি, নিচু গলায় বলল ক্রিস্টি। আগামী 2 দিন ঘর থেকে বের হবে না। আগে রক্ত ছাড়া থাকা শেখো, তারপর আমরা যে কাজে এসেছি সেই কাজে মনোনিবেশ করব। চার্জ সম্পর্কে আমার ধারণা আছে, তবে সেখানে বর্তমানে অনেক প্রহরী। সুযোগ বুঝে আমাকে পদক্ষেপ নিতে হবে। আপাতত আমাদের লুকিয়ে থাকাই উচিত। বর্ণের মুখ এবং হাতে লোম বৃদ্ধি পেতে লাগলো। ধীরে ধীরে সে নেকড়ের মানবে পরিণত হলো। ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো সে। বর্ণ, তুমি ঠিক করনি। ভ্যাম্পায়ার আর ওয়ারউলফ জাতিগত শত্রু। তোমার জাতির লোকেরা আমাকে হত্যা করতে চায়। তুমি আবার পক্ষ দিয়ে ভুল করছো। তোমার জাতির লোকেরাও এতে তোমাকে হত্যা করতে পারে, বলে উঠল ক্রিস্টি। কিন্তু তোমার তো কোনো দোষ নেই। আমরা 2 জাতি শুধু শুধু লড়ছি, থামাতে হবে এই লড়াই। ক্রিস্টি চুপ করে বসে রইল। বর্ণ বলে উঠল, আজ রাতে আমি চার্চে যাব, সেখানকার অবস্থা বুঝতে হবে। রবার্ট, বনের পাশে আমাদের এক ভাইয়ের মৃতদেহ পেয়েছি। লোমশ দেহের এক মানব কথাগুলো বলল। কাজটা ভ্যাম্পায়ারদের, বলে উঠল রবার্ট। আমরা আর কতদিন চুপ থাকবো? তাদের কথোপকথনের মাঝে এক নেকড়ে হাজির হলো। সে বলে উঠল, মহারাজ,
প্রিন্স বর্ণকে এতদিন ধরে খুঁজে পাওয়া যায়নি। গুপ্তচরদের কাছ থেকে খবর পেয়েছি ভ্যাম্পায়ার জগতের খ্রিস্টীয় বর্ণকে যেদিন ধরে পাওয়া যাচ্ছে না সেদিন ধরে গায়েব। হুঙ্কার দিয়ে উঠল রোবট। তারা দুজন পালিয়েছে। বলে উঠল লোমশ দেহের লোকটা। আমি জানি তারা কোথায় গিয়েছে। বলল রবার্ট। একটু থেমে এসে আবারও বলে উঠল, শহরে আমাদের লোক পাঠাও, তারা শহরে আছে। পুরাতন চার্চে প্রহরী বাড়িয়ে দাও, কোনোভাবেই যেন তারা চার্চের ভেতরে প্রবেশ না করতে পারে। চার্চের গুপ্ত তথ্য তারা কোথা থেকে জানতে পেল? রবার্ট নিচু স্বরে বলল, বর্ণ চার্চ সম্পর্কে অবগত, সে বেশ ভালো করেই জানে চার্চের ভেতরে অ্যাডামের লাশ রয়েছে। অ্যাডামকে জাগাতে গেলে কি হবে তা সে জানে, তবুও কেন সে এমন করবে তা আমার বোধগম্য নয়। এখন তাদের ধরে নিয়ে আসো। চারিদিকে নিকষ অন্ধকার। পুরনো আমলের ভাঙা হিন্দু মন্দিরগুলো দেখতে যেমন বিভৎস, ঠিক চার্চটিও দেখতে তেমনই। চার্চের পেছনের দিকটায় ঝোপের আড়ালে লুকিয়ে আছে বর্ণ। চাঁদের আবছা আলোয় কোনো মানবের পক্ষে ভাঙা চার্চের ভেতরে কি হচ্ছে দেখা অসম্ভব, তবে বর্ণ স্পষ্ট দেখতে পাচ্ছে ভেতরে কি হচ্ছে। মানবের দৃষ্টির সীমানা যেখানে শেষ, সেখান থেকে তার স্বচ্ছ দৃষ্টির উৎপত্তি। বর্ণের টকটকে লালচে চোখ জোড়া স্থির হয়ে তাকিয়ে আছে চার্চের দিকে। সে নিচু গলায় বলে উঠল, 13 জন প্রহরী, 5 জন বাইরে, 7 জন ভেতরে আর 3 জন ছাদে। এই 13 জন আমাদের উপর ঝাঁপিয়ে পড়লে নির্ঘাত আমাদের হাড়গুলো অক্ষত থাকবে না? বর্ণ মনে মনে ভাবতে লাগলো কি করা যায়। চার্চের প্রহরীদের পরাস্ত করতে হবে। বর্ণ নিজের মানব রূপ ছেড়ে নেকড়ে রূপ ধারণ করলো। দুপায়ে দাঁড়িয়ে থাকা লোমশ দেহের এক অতিকায় বিশাল নেকড়েতে পরিণত হলো বর্ণ। এক লাফে এসে ছাদের উপর উঠে গেল। তার দৈত্যাকার দেহের ভারে ছাদে এক থাকা কিছু পাথর খসে নিচে পড়ে গেল। ধপাস করে একটা শব্দ হলো। তৎক্ষণাৎ চার্চের প্রহরীরা সতর্ক হয়ে গেল। সকলে আশপাশ খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলো। আচমকা এক নেকড়ে মানব প্রহরী চিৎকার দিয়ে ছাদের দিকে ইশারা করে বলে উঠল, ওই যে বর্ণ। তৎক্ষণাৎ সকল নেকড়ে প্রহরী দ্রুত ছাদের দিকে অগ্রসর হতে লাগলো। বর্ণ দ্রুত ছাদের এক কোণে থাকা ফাটল দিয়ে চার্চের ভিতর প্রবেশ করলো। প্রহরীরা হন্তদন্ত হয়ে বর্ণকে ছাদে খোঁজায় ব্যস্ত। বর্ণ যতদূর জানে চার্চটা মাটির নিচে দৈর্ঘ্য প্রস্থে সমান হারে বিস্তীর্ণ। বর্ণ ধীর পায়ে অগ্রসর হলো। আচমকা কিছু নেকড়ে মানব তাকে ঘেরাও করে ফেললো। মোট 10 জন। সে থমকে দাঁড়ালো। প্রহরী প্রধান বলে উঠল, প্রিন্স বর্ণ, আপনার দূরদৃষ্টি ক্ষমতা সম্পর্কে আমরা অবগত। নিশ্চয়ই জানেন চার্চ মাটির নিচে বিস্তীর্ণ। আমরা সবাই এতক্ষণ সেখানেই ছিলাম, ফলে আপনি আমাদের দেখতে পাননি। প্রিন্স, আমাদের সাথে নিজ রাজ্যে ফিরে চলুন। আপনার বাবা প্রচুর রেগে আছেন। তাছাড়া সারা রাজ্যের সবাই জেনে গেছে আপনি আমাদের বিরুদ্ধে গিয়েছেন। রাজ্যে নতুন আরেক কলহ সৃষ্টি হয়েছে। নিজ সম্পাদে বিরাট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি দয়া করে রাজ্যে ফিরে চলুন, এতে রাজ্যেরই মঙ্গল। বর্ণ নিজের মানব রূপে ফিরে এলো। বর্ণকে মানব রূপে ফিরতে দেখে প্রহরী প্রধান এবং সাধারণ প্রহরীরা মানব রূপ ধারণ করলো। এরপর বর্ণ বলে উঠল, ক্রিস্টিকে কেন মারতে চান? প্রহরী প্রধান কিছুক্ষণ বর্ণের দিকে চেয়ে রইল। প্রিন্স, শত্রু দলের একটা মেয়ের প্রতি এত আকর্ষণ কেন? আপনি ভুলে গেছেন গত বছর তারা আপনাকে কতবার হত্যা করার পরিকল্পনা করেছিল? কিন্তু এসবে তো ক্রিস্টির কোনো ভূমিকা নেই, সবকিছু করেছে তার বাবা। বাবার পাপের বোঝা সন্তানকেই বহন করতে হয়। আচমকা চার্চে বাইর হতে কোলাহলের শব্দ এলো। প্রহরী প্রধান এবং তার দল দ্রুত বাইরে বের হলেন। প্রায় 10 জন ঘাতক ভ্যাম্পায়ার চার্চে আক্রমণ করেছে। প্রহরী প্রধান বলে উঠলেন, তোমরা গিয়ে প্রিন্সকে রক্ষা করো। দ্রুত নজর প্রহরী চার্চের ভেতরে থাকা বর্ণের নিকট চলে গেল। কি হয়েছে, এত কোলাহল কেন? প্রশ্ন করলো বর্ণ। প্রিন্স, কিছু ঘাতক ভ্যাম্পায়ার আক্রমণ করেছে। যথাসম্ভব আপনাকে হত্যা করার পরিকল্পনা। আপনি আমাদের সাথে চার্চের গুপ্তঘরে আসুন। বর্ণ কথা বাড়ালো না। তার মনে একটা খটকা হলো। আমি আজই চার্চে আসব। এই তথ্য ঘাতক ভ্যাম্পায়ার কি করে পেল? একমাত্র ক্রিস্টি জানতো আমি আজ রাতেই চার্চে আসব। তাহলে কি সে? আচমকা চার্চের এক পাশের দেয়ালে ভেঙে কিছু সংখ্যক ভ্যাম্পায়ার ভেতরে প্রবেশ করলো। কয়েকজন প্রহরী ভ্যাম্পায়ারদের সাথে যুদ্ধ করতে চলে গেল, আর বাকিরা বর্ণকে নিয়ে চার্চের গুপ্ত ঘরে প্রবেশ করলো। কিছুক্ষণ পর চারদিক নিস্তব্ধ, পিনপত নীরবতা যাকে বলে। বর্ণ গুপ্ত ঘর থেকে বের হতে চাইলে কিন্তু
প্রহরীরা বাধা দিল। বর্তমানে বর্ণের সাথে মোট 3 জন প্রহরী রয়েছে। প্রিন্স, আমি বাইরে গিয়ে দেখে আসছি পরিস্থিতি কেমন, বলে উঠল একজন প্রহরী। বর্ণ সম্মতি প্রদান করলো। প্রহরী গুপ্ত কক্ষ হতে প্রস্থান। কিছুক্ষণ পর প্রহরী ফিরে এসে বলল, চার্চের ভেতরে কোনো ভ্যাম্পায়ার কিংবা আমার সমজাতি ওয়ার ইউপকে দেখতে পেলাম না। বর্ণ কথাটা শুনে মুচকি একটা হাসি দিল। এরপর সে তার দানবীয় রূপ নিয়ে প্রহরী 3 জনের উপর ঝাঁপিয়ে পড়ল। তার হিংস্র আঘাতে প্রহরীরা জ্ঞান হারালো। বেশ, 2 দল তাহলে একে অপরের সহিত যুদ্ধ করে নিঃস্ব হয়ে গিয়েছে। এবার আমি যে কাজের জন্য এসেছি তা সম্পাদনা করার পালা। সে গুপ্ত ঘর থেকে বেরিয়ে চার্চের গভীরে যেতে লাগলো। আচমকা তার নাকে একটা মন মাতানো সুগন্ধির ঘ্রাণ এলো। সে ঠায় ধরে দাঁড়িয়ে রইল। ঘ্রাণ নেওয়ার ক্ষমতা কাজে লাগিয়ে সে বুঝতে পারলো চার্চের উপর থেকে এই সুঘ্রাণ আসছে। ক্রিস্টি, এই ঘ্রাণ তোমার, তার মানে তুমি এখনো উপস্থিত রয়েছো। মনে মনে ভাবলো বর্ণ। পেছন থেকে অসংখ্য পদধ্বনি শব্দ পেয়ে সে পেছন ফিরে তাকালো। ক্রিস্টি এবং তার সাথে 4টে ঘাতক ভ্যাম্পায়ার তার দিকে অগ্রসর হচ্ছে। চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে থেকে বিস্মিত গলায় বর্ণ বলে উঠল, অসম্ভব ক্রিস্টি, তুমি আমাকে ধোঁকা দিলে। ক্রিস্টি বর্ণের মুখোমুখি দাঁড়িয়ে বলল, অ্যাডামের লাশ কোথায়? আমি বলবো না তোমাকে। না সূচক মাথা নাড়িয়ে বলল বর্ণ। একটু থেমে সে আবারও বলে উঠল, সব কেন করলে? তাহলে বিগত কমাস তুমি আমার সাথে নাটক করছিলে। তুমি কখনো নিজ রাজ্য থেকে পালাওনি। সবকিছু সাজানো গোছানো নাটক ছিল। বর্ণ, অ্যাডামের লাশ তোমাদের নিকট থাকার কোনো অধিকার নেই। সেটা আমাদের পূর্বপুরুষ তিনি আমার প্রতি দুর্বল, সেটা আমি বেশ ভালো করেই জানি। তাই কমাস তোমার সাথে একটু ভাব বিনিময় করলাম। আমি রাজ্য থেকে পালাইনি, আমি বাবার অনুমতিতে এসব করেছি। আমার সাথে বাবা কয়েকজন ঘাতক ভ্যাম্পায়ারও দিয়েছেন সুরক্ষার জন্যে। এর অর্থ তুমি আমাকে ব্যবহার করেছো, তাই তো? ব্যবহার করলে তুমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে না, ওপরে চলে যেতে। অ্যাডামের লাশটা দিয়ে দাও। তোমার রাজ্যের ওপর আমাদের রাজ্য আর কখনো আক্রমণ করবে না, বলে উঠল ক্রিস্টি। আমাদের মধ্যে কথা হয়েছিল আমরা অ্যাডামের লাশ ধ্বংস করে দেব। এটা নিয়ে এত ঝামেলা সেটা রাখবো না, কিন্তু তুমি বিশ্বাসঘাতকতা করলে। অ্যাডামের লাশ কোথায়? কর্কশ গলায় বলল ক্রিস্টি। ক্রিস্টি, কাপা গলায় বলল বর্ণ। একটু থেমে সে বলল, এখনো সময় আছে। ঘাতক ভ্যাম্পায়ারদের আমরা 2 জন চাইলেই নিমিষে শেষ করে দিতে পারি। তুমি জানো অ্যাডামের লাশ তোমার বাবার হাতে গেলে কি হতে চলেছে। ডোন্ট ডু দিস। ক্রিস্টি একগাল হাসলো। হেসে সে বলল, যে তরলটা তোমার রক্তে মিশিয়েছিলাম সেটা এতক্ষণে কাজ শুরু করে দেওয়ার কথা। মনে আছে আমার কামড়টা? বর্ণের তার ঘাড়ে হাত চেপে ধরলো। তার চোখের সামনেই জগৎটা ধীরে ধীরে ঝাপসা হতে লাগলো। এরপর কি হয়েছে তার বর্ণের মনে নেই। চোখ মেলে নিজেকে চার্চের একদম গভীরে থাকা অ্যাডামের কক্ষে পেল। চোখ মেলে উঠে বসলো সে। আশেপাশে তাকিয়ে সে দেখলো অ্যাডামের লাশ কয়েকজন ভ্যাম্পায়ার নিয়ে যাচ্ছে। ক্রিস্টি তাদের দিকে নির্দেশনা দিচ্ছে। বর্ণের বুঝতে বাকি রইল না, ক্রিস্টি সেদিন যখন তার ঘাড়ে কামড় দেয় তখন তার মুখে কিছু তরল ছিল, যা তাকে কিছুক্ষণ আগে ক্রিস্টি বসে নিয়ে যায়। অতঃপর সে ক্রিস্টিকে অ্যাডামের কক্ষ অব্দি নিয়ে আসে। ক্রিস্টি বর্ণের দিকে তাকালো। বর্ণকে উদ্দেশ্য করে বলল, ঘুম ভালো হয়েছে তো? বর্ণ অকথ্য এক গালি হাঁকিয়ে ক্রিস্টির দিকে তেড়ে যেতে লাগলো। ক্রিস্টি ক্ষিপ্ত গতিতে দৌড়ে এসে বর্ণের বুকে লাথি মারলো। ছিটকে বর্ণ দূরে গিয়ে পড়লো। ব্যথায় কুকিয়ে উঠলো সে। ইতিমধ্যে ক্রিস্টির সাথে আসা ভ্যাম্পায়াররা অ্যাডামের লাশ নিয়ে কক্ষ থেকে বেরিয়ে পড়েছে। কক্ষে এখন 2 জন ব্যক্তি, ক্রিস্টি এবং বর্ণ। বর্ণ ওয়ারওলফের পরিণত হলো। দৌড়ে গিয়ে সে ক্রিস্টিকে কামড় দিতে উদ্যত হলো। বর্ণ, গলায় বলল ক্রিস্টি। বর্ণ থেমে গেল। সে তার সাধারণ রূপে ফিরে এলো। মাটিতে বসে পড়লো সে। পারবো না তোমাকে মারতে। মেঝেতে বসে কথাটা বলল বর্ণ। ক্রিস্টির বর্ণের কাছে আসলো। এরপর সে বলল, তোমাকে আমার পছন্দ হয়েছে। আফসোস তুমি ওয়্যারওলফ। ক্রিস্টি আলতো করে বর্ণের গালে একটা চুমু খেলো। বর্ণ থমকে গেল। হৃদয় স্পন্দন কিছুক্ষণের জন্য থেমে গেল। ক্রিস্টি মুখ তুলে বর্ণের দিকে তাকিয়ে বলল, বাবাই। ক্রিস্টির পিঠ চিড়ে টানা বেরিয়ে এলো। তার ঠোঁটের 2 কোণ থেকে 2টো লম্বা দাঁত বেরিয়ে এলো। সে সজোরে বর্ণের ঘাড়ে একটা কামড় বসালো। টেনে বর্ণের ঘাড় হতে 1 থলি মাংস ছিঁড়ে ফেললো। বড় ধপাস করে মেঝেতে পড়ে গেল।
ক্রিস্টি কক্ষের পিলারগুলো ঘুষি মেরে ভেঙে দিল। সাথে সাথে পাথরের কক্ষ ভেঙে যেতে লাগলো। ক্রিস্টি দ্রুত কক্ষ থেকে প্রস্থান করলো। বর্ণের শরীর একের পর এক পাথর পড়তে লাগলো। নড়ছে না সে। ধীরে ধীরে পাথরের স্তূপে চাপা পড়ে গেল সে। রাত তখন 1:30 ছুঁই ছুঁই। জানালার দ্বারে বসেছিল তানভীর। আচমকা সে লক্ষ্য করলো পাহাড়ের পদদেশে থাকা বিশাল চার্চটা কেঁপে উঠছে। ভূমিকম্প হচ্ছে নাকি? নিজেকে নিজে প্রশ্ন করলো তানভীর। সে নিজের ঘরটা একবার দেখে নিল। না, ঘর তো দুলছে না। তাহলে কি প্রাচীন চার্চটা বিধ্বস্ত হচ্ছে? নিজেকে নিজে প্রশ্ন করলো তানভীর। সে লক্ষ্য করলো চার্চের এক পাশটা পুরো ধূলিসাৎ হয়েছে। তানভীরের বাসার সামনে সড়ক এবং সড়কের পরে বিশাল মাঠ, এরপর কয়েকটা দোতলা বাড়ি এবং এরপর হলো চার্চটা। চার্চটা বড় হওয়ায় চার্চের উপরিভাগ তানভীরের ঘর থেকে স্পষ্ট দেখা যায়। পরের দিন সকালে তানভীর সকাল সকাল চার্চের উদ্দেশ্যে রওনা দিল। মিনিট 10 হেঁটে চলার পর সে চার্চের সন্নিকটে পৌঁছালো। চার্চের চারপাশ সে ঘুরে দেখতে লাগলো। চার্চের আশেপাশে সে কোনো মানুষের চিহ্ন পেল না। পুরো স্থানটা নীরব। চার্চের ধূলিসাৎ হওয়া অংশে এসে দাঁড়ালো তানভীর। আচমকা তার দৃষ্টি মাটিতে স্থির হয়ে গেল। কয়েক পায়ের ছাপ রয়েছে মাটিতে। গভীর রাতে কেউ এসেছিল চার্চে? চার্চের ভেতর কেউ চাপা পড়েনি তো? নিজেকে নিজে প্রশ্ন করলো তানভীর। একটু ভাবলো সে। পুলিশকে খবর দেব? সাহায্য পাব বলে মনে না, কারণ চার্চে লোক সমাগম নেই। তানভীর কয়েকটা পাথর সরাতে লাগলো। 3-4টে পাথর সরাতেই তানভীর একটা আহত যুবককে দেখতে পেল। যুবকের নাকের কাছে তানভীর নিজের আঙুল দিল। নিঃশ্বাস নিচ্ছে সে। তানভীর দ্রুত টেনে ধ্বংসস্তূপ থেকে যুবকটাকে বের করে নিল। আশেপাশের কয়েকজন লোককে ডেকে এনে তানভীর যুবকটাকে হাসপাতালে নিয়ে গেল। দৌড়ে রবার্টের কাছে এলো একটা নেকড়ে মানব। মহারাজ, কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? চার্চ ধ্বংস হয়ে গেছে, সেই সাথে চার্চের দায়িত্বে থাকা সবাই মারা গেছে। অ্যাডামের লাশও নিয়ে গেছে ওরা। আমি কোনো মতে পালিয়ে এখানে এসেছি। ওরা অর্থাৎ ভ্যাম্পায়ার? কি? একটা দুঃখ সংবাদ আছে মহারাজ। কি? বর্ণ? প্রশ্ন করলো রবার্ট। নেকড়ে মানব মাথা নিচু করলো। সে নিচু গলায় বলে উঠল, বর্ণ গত রাত ঘটনাস্থলে ছিল। আমি জানি না সে ওখানে কি অবস্থায় আছে। রবার্ট বুকে হাত চেপে দীর্ঘ শ্বাস নিতে লাগলেন। তার চোখে জল। বিড় করে কান্না ভেজা গলায় তিনি বলে উঠলেন, বর্ণ? মহারাজ, রাজ্যের সকলে আপনার বিবর্তি শোনার অপেক্ষায় রয়েছেন। প্রিন্স বর্ণের পক্ষে যদি আপনি কিছু বলতেন। প্রশ্ন 1। চার্চের প্রহরী বিন্যাসটা বিবরণ করুন। লাথি দেওয়ার পর্ব বর্ণের সাথে ক্রিস্টি কি করেছিল? সর্বাধিক সঠিক প্রশ্ন উত্তরদাতার জন্য পুরস্কার হিসেবে থাকছে বই। আবার বলছি, বই, নট বউ, বললেন নেকড়ে সেনাপ্রধান। সেনাপ্রধানের দিকে কিছুক্ষণ রবার্ট এক দৃষ্টিতে চেয়ে রইল। এরপর তিনি তার কক্ষের বিশাল খোলা বেলকনিতে এসে দাঁড়ালেন। রাজ্যের উৎসুক জনসাধারণ এদিন ধরে চলত বর্ণ সম্পর্কে জানতে আগ্রহী। বর্ণ স্বজাতি বিরোধ হওয়ায় রাজ্যের জনসাধারণের মনে যে ঘৃণা আর ক্ষোভ জন্ম নিয়েছে তা মাটি চাপা দিতে রবার্ট বিবৃতি প্রদান করলেন। বর্ণ স্বেচ্ছায় রাজ্য হতে পালিয়ে যায়নি, বরং তাকে অপহরণ করা হয়েছিল। ভ্যাম্পায়ার, হ্যাঁ, তাদের কাজ। গত দিন রাতে তারা শহরে থাকা আমাদের চার্চ হতে অ্যাডাম ইউবার্ডের লাশ চুরি করে। বর্ণ তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে তাদের রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয়। ঘাতক ভ্যাম্পায়াররা সংখ্যালঘু হওয়ার ফলে আমার ছেলে বর্ণ এবং প্রহরীরা ঘটনাস্থলেই। এটুকু বলেই রবার্ট থেমে গেলেন। রাজ্যের জনসাধারণের চোখে জল টলমল করছে। অজানা এক বেদনা তাদের হৃদযন্ত্রে আঘাত হানল। রবার্ট আবারও বলে উঠল, বর্ণ আমাদের বিরুদ্ধে যায়নি, সে আমাদের জন্যই লড়ছে। এরপর রবার্ট নিজ কক্ষের দিকে অগ্রসর হতে উদ্যত হলেন। আচমকা জনসাধারণের ভিড় হতে একজন নেকড়ে মানব বলে উঠলেন, ঘাতক ভ্যাম্পায়ার সম্প্রদায় আমাদের প্রিন্সকে হত্যা করেছে। আমরা তাদের ছাড়ব না। একটা হিংস্র নেকড়ে হুঙ্কার তুলল। সেই নেকড়ে মানব, তার সাথে তাল মিলিয়ে বাকি সব নেকড়ে মানব হুঙ্কার দিয়ে উঠল। তাদের তীক্ষ্ণ হুঙ্কারে কেঁপে উঠল পুরো নেকড়ে সাম্রাজ্য। রবার্ট হেঁটে নিজ কক্ষে ফিরে এলেন। রবার্টের দ্বিতীয় সন্তান এবং তার একমাত্র মেয়ে এলিনা কক্ষে এক প্রকার ছুটে এলো। বাবা, এসব কি শুনছি? ভাই? হাঁপাতে লাগলো এলিনা। রবার্ট মলিন একটা হাসি দিয়ে মাথা নাড়ল। এলিনা মুখে হাত দিয়ে মাটিতে বসে পড়ল।
কান্না ভেজা গলায় সে বলে উঠল, বর্ণ, ছেলেটার মাথায় ভারী চোট লেগেছে। স্মৃতিশক্তি ফিরে পায় কিনা তা নিয়ে আমি চিন্তিত। জ্ঞান ফিরলে বলা যাবে। আপাতত আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো ক্রয় করে নিন, বলল ডক্টর। তানভীর মাথা নেড়ে বলল, জি। কিছু মেডিসিন লিখে তানভীরের হাতে দিয়ে ডক্টর বললেন, ছেলেটা আপনার কি হয় ভাই? তানভীর না সূচক মাথা নেড়ে বলল, ছেলেটাকে আমি চিনি না। পাহাড়ের পাদদেশে থাকা চার্চের ধ্বংসাস্তূপ হতে ছেলেটাকে পেয়েছি। ডক্টর বেডের উপর অচেতন অবস্থায় শুয়ে থাকা বর্ণের দিকে তাকিয়ে থেকে বললেন, চার্চ ধ্বংস হয়ে গেছে। ভারী অদ্ভুত তো। এই 100 বছর ধরে চার্চটা মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, হঠাৎ ভেঙে গেল কি করে? আর এই ছেলেটা চার্চে কেন গেল? তা অজানা, তবে ছেলেটার জ্ঞান ফিরলেই সবকিছু পরিষ্কার হবে, বলল তানভীর। এরপর তানভীর হাসপাতাল সংলগ্ন ফার্মেসি থেকে ডক্টর কর্তৃক লিখিত ঔষধগুলো ক্রয় করে নিল। বর্ণের কাছে ফিরে এসে তানভীর দেখল বর্ণের জ্ঞান ইতিমধ্যে ফিরেছে। বর্ণ মুখ তুলে নিজের অবস্থান সম্পর্কে অবগত হলো। সে বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে আছে। বর্ণ উঠে বসলো। তানভীর বর্ণের পাশে গিয়ে বসলো। তোমার নাম কি? প্রশ্ন করলো তানভীর। বর্ণ। তুমি চার্চে গেলে কেন? সরি চার্চ। না জানার ভঙ্গিতে বলল বর্ণ। তোমাকে আমি চার্চে পেয়েছি, চার্চের ধ্বংসাস্তূপে পেয়েছি তোমাকে। মনে পড়ছে না, বলল বর্ণ। কিছুক্ষণ পর ডক্টর এলেন। তিনি বর্ণকে পর্যবেক্ষণ করে বললেন, আকস্মিক স্মৃতি হারিয়েছে সে। বর্ণ বলে উঠল, আমি কি বাড়ি ফিরে যেতে পারবো? তোমার মাথায় ভারী চোট লেগেছে, তাছাড়া দুর্বল তুমি। কিছুদিন তোমাকে হাসপাতালে থাকতে হবে। বর্ণ তানভীরের দিকে কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আমার প্রাণ রক্ষা করার জন্য আপনার কাছে আমি চিরঋণী। জীবনে কোনোদিন আপনার উপকার করার সুযোগ পেলে নিজের সর্বোচ্চ দেব। তানভীর কিছু বলল না। সে মনে মনে ভাবলো, ছেলেটার কথায় একটা রাজকীয় ভাব আছে, হয়তো বড় কোনো পরিবারের সন্তান। এদিকে ভ্যাম্পায়ার রাজ্যে অ্যাডাম ইউবার্ডের লাশ নিয়ে পৌঁছালো ক্রিস্টি এবং ঘাতক ভ্যাম্পায়াররা। ক্রিস্টির পিতা ক্রিস্টিকে দেখে গাল ভরে একটা বিজয়ী হাসি দিলেন। ক্রিস্ট, তুমি আজ অসাধকের সাধন করেছ। গর্ব হচ্ছে তোমার মতো বীরের পিতা হতে পেরে। ক্রিস্টি কিছু বলল না, না হাসলো, না তার পিতার সাথে দু কথা বলল। সে সোজা নিজ কক্ষে চলে গেল। ক্রিস্টির পিতা তথা সমগ্র ভ্যাম্পায়ার সাম্রাজ্যের রাজা এক ঘাতক ভ্যাম্পায়ারকে প্রশ্ন করলো, ক্রিস্ট, কি হয়েছে? জানা নেই মহারাজ, তবে লক্ষ্য করেছি সারা পথ জুড়ে প্রিন্সেস কেমন জানি উদাস। বর্ণের কি হয়েছে? বর্ণকে প্রিন্সেস নিজে হাতে হত্যা করেছেন। হা 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 হা। পৈশাচিক হাসি দিল ক্রিস্টির বাবা। আজ আমার আনন্দের দিন। সমগ্র ভ্যাম্পায়ার রাজ্যকে রক্তপানের উৎসবের ব্যবস্থা করো, বলল ক্রিস্টির বাবা। কর্নিশ করে ঘাতক ভ্যাম্পায়ার বলল, জি মহারাজ। ঘণ্টা খানেকের মধ্যেই পুরো ভ্যাম্পায়ার রাজ্যে উৎসব আমেজ ছড়িয়ে পড়লো। সাধারণ ভ্যাম্পায়াররা রাজমহলের সামনে এসে জড়ো হলো। জনসাধারণের উদ্দেশ্যে ক্রিস্টির বাবা উইলিয়াম বিবৃতি দিলেন, এই অসাধ্য সাধন করেছে আমার মেয়ে, যে শুধু পূর্ব সম্রাটের লাশ আনেননি, সেই সাথে নেকড়ের মানব রাজ্যের পরবর্তী রাজাকে হত্যা করেছে। নেকড়ে সাম্রাজ্যের মূল স্তম্ভ ভেঙেছে সে। উইলিয়াম সেনাপ্রধানকে বললেন, ক্রিস্টকে নিয়ে আসো। রাজ্যের সবাই ক্রিস্টকে দেখতে আগ্রহী। মাথা নিচু করে কোমল গলায় সেনাপ্রধান বললেন, মহারাজ, প্রিন্সেসকে অনেকবার ডেকেছি, কিন্তু তিনি আসতে নারাজ। তিনি বলেছেন তাকে যেন আর বিরক্ত না করা হয়। উইলিয়াম একটু ভেবে বললেন, ক্লান্ত হয়তো, তাই আসতে চাই। জি, আমারও তাই ধারণা। কয়েক ঘন্টা ধরে চলল রক্তপানের মহা উৎসব। ক্রিস্টি বাদে সকলেই উৎসবে সামিল হয়েছে। জি মহারানী, আমাকে স্মরণ করেছিলেন? বৃদ্ধ এক বিজ্ঞ ভ্যাম্পায়ার ক্রিস্টির সামনে দাঁড়িয়ে বলেন, আপনি তো এই রাজ্যের সবচেয়ে মেধাবী এবং দুর্ধর্ষ গুপ্তচর, তাই না? মাথা নাড়ল বৃদ্ধ ভ্যাম্পায়ার। হুকুম দিন, কি তথ্য আপনার নিকট পেশ করতে হবে? ক্রিস্টি উঠে দাঁড়ালো এবং বলল,
নেকড়ে রাজ্য থেকে তথ্য আনো, বর্ণ বেঁচে আছে নাকি মৃত। কুর্নিশ করে বৃদ্ধ ভ্যাম্পায়ার কক্ষ হতে প্রস্থান করলো। রাতে ক্রিস্টির কাছে সংবাদ নিয়ে এলো সেই বৃদ্ধ ভ্যাম্পায়ার। প্রিন্সেস বর্ণ বেঁচে নেই, বর্ণের বাবা এই বিবৃতি দিয়েছেন। ক্রিস্টি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বৃদ্ধ ভ্যাম্পায়ারের দিকে তাকিয়ে রইল। এরপর সে তাকে রুম থেকে চলে যেতে বলল। কুর্নিশ করে বৃদ্ধ ভ্যাম্পায়ার সেখান থেকে প্রস্থান করলো। ক্রিস্টি আচমকা কান্না করতে লাগলো। বিড়বিড় করে সে বলতে লাগলো, সরি বর্ণ। একটা বদ্ধ ঘরে অ্যাডাম ইউবার্ডের লাশ রাখা। লাশটি কেন্দ্র করে দাঁড়িয়ে আছে ইউলিয়াম এবং কিছু ঘাতক ভ্যাম্পায়ার। ইউবার্ডের লাশের চারিদিকে ছোট কুয়ো। কয়েকজন ভ্যাম্পায়ারকে কুয়োর মুখের সামনে আনা হলো। এরপর তাদের মাথা নামানো হলো। একটা ধারালো অস্ত্র দিয়ে ঘাতক ভ্যাম্পায়াররা তাদের গলা হতে মাথা শরীর থেকে আলাদা করে দিল। ফলাফল গলা কাটা দেহ হতে গড় গড় করে রক্ত কুয়োতে গড়িয়ে পড়তে লাগলো। সেই রক্ত ইউবার্ডের শুষ্ক দেহ শোষণ করতে লাগলো। ধীরে ধীরে ইউবার্ডের শুষ্ক দেহ তাজা হতে লাগলো, যেন জীবন ফিরে পাচ্ছে সে। কিছুক্ষণ পর আচমকা হুট করে বসে পড়লো ইউবার্ডের দেহ। ধীরে ধীরে চোখ মেলল সে। তার স্থির লালচে চোখ তাকিয়ে আছে ইউলিয়ামের দিকে। হাসতে লাগলো সে, পৈশাচিক হাসি। পাশাপাশি উইলিয়াম আচমকা হিউবার্ট লাফ দিয়ে উইলিয়ামের মেঝেতে ফেলে দিল। সজোরে উইলিয়ামের ঘাড়ে কামড় বসিয়ে দিল। ঘাতক ভ্যাম্পায়াররা হিউবার্টকে আক্রমণ করতে উদ্যত হলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উইলিয়াম পরপারে পাড়ি দিয়েছে। এত দ্রুত কেউ রক্তপান করতে পারে তা ইতোপূর্বে ঘাতক ভ্যাম্পায়াররা দেখেনি। হিউবার্ট তাদের দিকে তাকিয়ে বিভৎস এক হাসি দিল। আমি হলাম তোমাদের নতুন রাজা। সকল ঘাতক ভ্যাম্পায়ার চুপ করে দাঁড়িয়ে রইল। কি হলো, কুর্নিশ করছো না কেন? হুঙ্কার দিয়ে উঠল ইউবার্ট। হাঁটু কেড়ে বসে সকল ঘাতক ভ্যাম্পায়ার ইউবার্টকে কুর্নিশ করে সম্মান করলো। ইউবার্ট একটা গর্জন দিল। তার গর্জনে কেঁপে উঠল পুরো কক্ষ। আকাশের দিকে তাকিয়ে আছে ক্রিস্টি। আচমকা সে লক্ষ্য করলো পরিষ্কার আকাশ যেন হিংস্র হয়ে উঠেছে। ক্রিস্টি অনুভব করলো রাজমহল মৃদু কাঁপছে। রাজমহল কাঁপছে কেন? হঠাৎ কি হলো? নিজেকে নিজে প্রশ্ন করলো ক্রিস্টি। হঠাৎ সে অনুভব করলো কেউ একজন তার পেছনে দাঁড়িয়ে আছে। দুটো হাত আচমকা ক্রিস্টিকে জড়িয়ে ধরলো। এত রূপবতী কেন তুমি? বলে উঠল ইউবার্ট। ক্রিস্টি ইউবার্টকে ধাক্কা দিল। এরপর সে প্রহরীদের ডাক দিল। দুজন প্রহরী ভেতরে প্রবেশ করলো। এই ভ্যাম্পায়ার কি জেলে ভরো, আমাকে ছোঁয়ার সাহস পেল কোথায়? রেগে বলল ক্রিস্টি। প্রহরীরা চুপ করে দাঁড়িয়ে রইল। তোমরা দাঁড়িয়ে আছো কেন? প্রশ্ন করলো ক্রিস্ট। ইউবার্ট প্রহরীদের নির্দেশ দিল ক্রিস্টিকে বেঁধে ফেলতে। রাজার নির্দেশ মান্য করতে প্রহরীরা ক্রিস্টের দিকে এগিয়ে যেতে লাগলো। তোমরা এই শয়তানের কথা কেন শুনছো? মাফ করবেন প্রিন্সেস, তবে ইনি আমাদের নতুন রাজা। আপনার বাবা বেঁচে নেই। ক্রিস্টি প্রথমে খেয়াল করেনি। কথার অর্থ বুঝতে সে কিছুক্ষণ সময় নিল। ইউবার্টের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে ক্রিস্টি লক্ষ্য করলো এই সেই মৃত ইউবার্ট। ইউবার্ট? অস্পষ্ট গলায় বলল ক্রিস্টি। এদিকে প্রহরীরা ক্রিস্টির নিকট এসে গেছে। ক্রিস্টি নিজের ডানা বের করে খোলা জানালা দিয়ে লাফ দিল। ডানা ঝাপটিয়ে সে উড়াল দিল আকাশে। খাঁচা ছেড়ে পাখি চলে গেল। জানালার সামনে দাঁড়িয়ে ক্রিস্টের দিকে তাকিয়ে কথাটা বলল ইউবার্ট। যাও, পাখিটাকে খাঁচায় বন্দি করার ব্যবস্থা করো। প্রহরীদের নির্দেশ দিল ইউবার্ট। প্রহরীরা তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। পিছন নিল তারা। ডানা ঝাপটিয়ে উড়ছে ক্রিস্টি, তার পিছনে দুটো ঘাতক ভ্যাম্পায়ার। রাজ্য কিছুটা দূরে যাওয়ার পর ভূমিতে নামলো ক্রিস্টি, তার পেছন পেছন দুজন ঘাতক ভ্যাম্পায়ার। তোমরা ইউবার্টের আদেশ পালন করছো? এখনো সুযোগ আছে, আমাকে সহায়তা করো ইউবার্টকে মারতে, বলল ক্রিস্টি। ঘাতক ভ্যাম্পায়ার দুজন হাসতে লাগলো। তারা লোভী দৃষ্টিতে ক্রিস্টির দিকে তাকিয়ে রইল। আচমকা একটা ঘাতক ভ্যাম্পায়ার ক্রিস্টির গা ঘেঁষে দাঁড়ালো। ক্রিস্টির চোখে রাগে অগ্নিশর্মা হয়ে গেল। সে তার হিংস্র রূপ ধারণ করলো। ঘাতক ভ্যাম্পায়ারের ঘাড়ে কামড় দিয়ে পুরো মাথা সে আলাদা করে দিল। এই দৃশ্য দেখে অপর ঘাতক ভ্যাম্পায়ার পালাতে নিল, কিন্তু পারল না। ক্রিস্টি ক্ষিপ্ত গতিতে এসে তার মাথা ছিঁড়ে ফেলল। নিজ পেটের পাশে থাকা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে বর্ণ। আকাশটা আজ মেঘলা। এক ফালি চাঁদ আকাশের বুকে দাঁড়িয়ে আছে। চাঁদটা কিছুটা লালচে। তাহলে ইউবার্টকে শেষ পর্যন্ত জাগ্রত করলো ক্রিস্টি? মনে মনে নিজেকে নিয়ে যে প্রশ্ন করলো বর্ণ। বর্ণ হাসলো, এসব ভাবলো। এবার বুঝবে আসল বিপদ কাকে বলে। আকাশে এক ফালি হলদে চাঁদ উঠেছে আজ।
বনের ভেতর একা হেঁটে চলেছে ক্রিস্টি। আচমকা ক্রিস্টির কান খরগোশের কানের মতো দাঁড়িয়ে গেল। তার দেহ সতর্ক হচ্ছে। ক্রিস্টি তার লালচে চোখ চারিদিকে বুলাতে লাগলো। সেকেন্ড 10 পর সে বুঝতে পারলো তার চারপাশে নেকড়ে মানব। নেকড়ে মানবেরা তাকে ঘেরাও করেছে। ক্রিস্টি উড়াল দিল, তবে সে ব্যর্থ হলো। একটা নেকড়ে মানব দৌড়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়লো। ফলস্বরূপ সে জমিনে পতিত হলো। একে একে আরো 4টে নেকড়ে ঝাঁপিয়ে পড়লো তার উপর। পালানোর কোনো সুযোগ নেই। নেকড়ে মানবগুলো ক্রিস্টির দেহে কামড় দিতে লাগলো। ব্যথায় সে কান ফাটানোর চিৎকার দিতে লাগলো। ধীরে ধীরে জ্ঞান হারালো সে। রক্তে পুরো জমিন ভিজে গেছে। ক্রিস্টি নিজেকে লোমশ পিঠে অনুভব করলো। চোখ মেলে তাকালো সে। নিজের অবস্থান বুঝতে কিছুটা বেগ পেতে হলো। বনের পিঠে শুয়ে আছে সে। নেকড়ে মানব বর্ণ ক্রিস্টিকে পিঠে করে নিয়ে ক্ষিপ্র গতিতে এগিয়ে চলেছে। এগিয়ে যাচ্ছে পাহাড়ের দিকে। ক্রিস্টি উঠে বসার চেষ্টা করলো, কিন্তু সে ব্যর্থ হলো। অনুভব করলো তার হাতের অসংখ্য কামড়ের দাগ। ঘাড় থেকে রক্ত ঝরছে। চোখ বুজে শুয়ে রইল সে। কিছুক্ষণ পর বর্ণ ক্রিস্টিকে নিয়ে ভাঙা চার্চে এসে পৌঁছালো। ক্রিস্টিকে পিঠ থেকে নামিয়ে বর্ণ নিজের মানব রূপে ফিরে এলো। ক্রিস্টির মাথা নিচু করে বসে রইল। বর্ণ ক্রিস্টির গা ঘেঁষে বসলো। ক্রিস্টির কানের কাছে নিজের মুখ নিয়ে সে বলল, প্রিন্সেস ক্রিস্ট, মন মাতানো রূপের অধিকারী। ক্রিস্টি কিছু বলল না। বর্ণ ঠাট্টা করে বলল, আজ সেই কোমল দেহ ক্ষত বিক্ষত, শরীরে সুতো পরিমাণ বস্ত্র নেই। ক্রিস্টি বর্ণের দিকে বড় বড় চোখে তাকিয়ে রইল। মাথা নিচু করে সে তার দেহের দিকে তাকিয়ে লজ্জিত হলো। তার দেহে আসলে কোনো বস্ত্র নেই। সে বুঝতে পারলো নেকড়ে মানবদের কামড়ে তার দেহে থাকা পোশাক ছিঁড়ে গেছে। সে কিছুক্ষণ চুপ করে বসে রইল। নিজের লজ্জাবতী স্থানগুলো ঢাকার বিন্দুমাত্র চেষ্টাও করলো না সে। কিছুক্ষণ নীরবতা। হাতের ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধেছে, তবে গাড়ের ক্ষতটা গভীর। সাথে 2-3 দিন তো কমপক্ষে নিবে। ক্রিস্টিকে উদ্দেশ্য করে বলল বর্ণ। ক্রিস্টি কিছু বলল না। সে চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ পূর্ণ চাঁদ উঠেছে আকাশে। আজ তো ভ্যাম্পায়ারদের ক্ষমতা কিছুটা বেড়ে যায়, তাই না? জিজ্ঞাসা করলো বর্ণ। ক্রিস্টি মাথা নাড়ালো। অবাক হচ্ছ না আমি কিভাবে বেঁচে আছি? প্রশ্ন করলো বর্ণ। ক্রিস্টি বর্ণের দিকে তাকালো। তোমার ঘাড়ে আমি যে কামড়টা দিয়েছিলাম সেই ক্ষত রাতের মধ্যে সেরে যাওয়ার কথা, আর তোমার দেহ পাথরের আঘাত নেওয়ার মতো যথেষ্ট কঠিন। গম্ভীর গলায় বলল ক্রিস্টি। বুদ্ধিমতী, বলল বর্ণ। এরপর সে মাটির উপর শুয়ে পড়ল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলল, শব্দের চেয়ে অধিকতর ঘাতক হলো নারী সৌন্দর্য। ক্রিস্টি ঘাড় ঘুরিয়ে রাগে দৃষ্টিতে বর্ণের দিকে তাকালো। আমাকে বাঁচালে কেন? ভোগ করে ফেলে দিতে? বিশ্বাসঘাতক আমি। এক প্রকার কেঁদে কথাগুলো বলল ক্রিস্টি। যে যাই বলুক, নারীর হৃদয়ে বড্ড কোমল হোক, সেটা ক্রিস্টি। স্থির গলায় বলল বর্ণ। ক্রিস্টি হুট করে এসে বর্ণকে জড়িয়ে ধরল। বর্ণ বেশ হকচকিয়ে গেল। নিজেকে সামলে নিয়ে সে ক্রিস্টির কানে কানে বলল, এবারও কি মায়ে ফেলে মারার পরিকল্পনা নাকি? ক্রিস্টি কিছু বলল না। কাঁদতে লাগলো সে। অনবরত কাঁদতে থাকলো। আমাকে মাফ করে দাও, আমি ভুলে আজ। ইটস ওকে, শক্ত গলায় বলল বর্ণ। মিনিট 10 পর বর্ণের বুকে মাথা রেখে শুয়ে আছে ক্রিস্টি। সবেমাত্র কান্না থামিয়েছে সে। আমার রাজকীয় পোশাক যে নোনা জলে ভিজিয়ে দিলে এটার মূল্য কে দেবে? হেসে বলল বর্ণ। ক্রিস্টি কিছু বলল না। বর্ণ আবারও বলে উঠল, না। আমাকে দেখে ভয় হয় না তোমার? মুখ তুলে ক্রিস্টি বর্ণের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কেন? এই যে মাঝরাতে একটা নগ্ন সুন্দরী মেয়ে আমার বুকে শুয়ে আছে, আমি যদি খারাপ কিছু করি? স্থির গলায় বলল বর্ণ। ক্রিস্টি বর্ণের দিকে স্থির চোখে তাকিয়ে থেকে বলল, আমার চোখের দিকে তাকিয়ে কথা আরেকবার বলতে পারবে? বর্ণ চুপ করে রইল। একটু হাসলো সে। তোমার জন্য আজ নিজের স্বজাতি নেকড়ে মানবদের হত্যা করতে হয়েছে। ক্রিস্টি কিছু বলল না। চুপ করে বর্ণের বুকে মাথা রেখে আবারও শুয়ে পড়লো। কাঁদছে সে। মেয়েটার সাথে খুবই বাজে কিছু ঘটেছে। এত সাহসী মেয়ে আজ শুধু কেঁদেই চলেছে। মনে মনে ভাবলো বর্ণ। হাসপাতালে একটা হইচই শুরু হয়েছে। পুরো হাসপাতাল খুঁজে তানভীর বর্ণকে পেল না। মাঝরাতে আচমকা এক মানুষ হুট করে কিভাবে গায়েব হয়ে যেতে পারে? এমনকি হাসপাতালে কেউ বর্ণকে যেতে দেখেনি। সিকিউরিটি দায়িত্বে থাকা লোকেরা কিংবা ওয়ার্ড বয় কিংবা লিফটম্যান কেউ দেখেনি বর্ণকে। তানভীর খুব অবাক হলো। সে বর্ণের বেডে এসে বসলো। চোখ গেল তার বেডের পাশে থাকা জানালার দিকে।
খোলা জানালা, কোনো রড নেই। হাসপাতালে অবশ্য এমন খোলা জানালা থাকে আলো বাতাসের জন্য। এখান দিয়ে পালিয়ে যায়নি তো বর্ণ? মনে মনে নিজেকে নিজে প্রশ্ন করলো তানভীর। জানালার ধারে গিয়ে সে নিচে তাকালো। 7ম তলা। এখান থেকে কেউ লাফ দিলে নির্ঘাত মৃত্যু। বিড়বিড় করে বলল তানভীর। ভোর হয়ে এসেছে, চারিদিকে মৃদু আলো ছড়িয়ে পড়েছে। বর্ণ ক্রিস্টিকে ডাক দিল। শোনো, বোর হচ্ছে, একটু পর লোক সমাগম বাড়তে থাকবে। তুমি এভাবে নগ্ন থাকলে তো চলবে না, পোশাকের ব্যবস্থা করতে হবে। উঠে পড়ো, বলল বর্ণ। ক্রিস্টি উঠে বসে পড়লো। চোখ ডলতে ডলতে সে বর্ণের দিকে তাকালো। তোমার পোশাক আমাকে দিয়ে দাও, বলল ক্রিস্টি। বর্ণ ভ্রু কুচকে ক্রিস্টির দিকে তাকিয়ে বলল, আমার শরীরের উপর যে পোশাক দেখছো সেটা আছে, ভেতরে আর কিছু নেই, বুঝলে? তো এখন কি করবে? প্রশ্ন করলো ক্রিস্টি। সেদিন তো চার্চের প্রহরীদের তুমি হত্যা করেছিলে, তাই না? তাদের লাশ নিশ্চয়ই চার্চের ধ্বংসস্তূপে থাকার কথা। তাদের পোশাক ব্যবহার করা যায়। ক্রিস্টি নাসূচক মাথা নেড়ে বলল, ওদের লাশ আমরা সাথে করে নিয়ে যাই এবং বনে দাফন করে দিই। এখানে থাকলে মানুষের সন্দেহ হতো। বর্ণ মাটিতে একটা চাপড় মেরে বলে উঠল, ধ্যাত, 1 মিনিট। সেদিন রাতে আমি গুপ্ত করে লুকিয়েছিলাম, সেখানে 3 জন প্রহরী ছিল, তাদের মৃতদেহ নিশ্চয় থাকার কথা। ক্রিস্টি একটু ভাবলো। হ্যাঁ, থাকার কথা। আমি তো সেদিন গুপ্ত ঘরে যাইনি। গুপ্ত ঘরের পথ আমার জানা ছিল না। বেশ, তাহলে তো হলোই। বর্ণ দৌড়ে চার্চের দিকে গেল। চার্চের ধ্বংসাস্তূপ সরাতে লাগলো সে। কিছুক্ষণ পর সে বলে উঠল, পেয়েছি। ক্রিস্টি হেঁটে বর্ণের কাছে গেল। নাকে হাত দিয়ে সে বলল, ছি, লাশের পচা গন্ধ। দেখো কেমন পচা মাংস পোশাকই লেপ্টে আছে। বর্ণ ক্রিস্টির কথা তোয়াক্কা না করে একজন প্রহরীর দেহে থাকা পোশাক খুলে ফেললো। ক্রিস্টি তৎক্ষণাৎ সেখান থেকে দূরে চলে গেল। অন্তত কোনো নগ্ন পচা দেহ সে দেখবে না। বর্ণ পোশাক হাতে ক্রিস্টির নিকট এলো। এগুলো থেকে পচা গন্ধ বের হচ্ছে, আমি এগুলো পড়তে পারবো না। পাহাড়ের পাশে একটা নদী আছে। বর্ণ কিছুক্ষণ ভাবলো। বলল বর্ণ। এরপর সে ক্ষিপ্র গতিতে দৌড়ে নদীর দিকে চলে গেল। মিনিট 10 পর বর্ণ ভেজা পোশাক হাতে নিয়ে ফিরে এলো। এখন গন্ধ নেই, তবে ভেজা, বলল বর্ণ। বর্ণের হাত থেকে পোশাকগুলো নিয়ে ক্রিস্টি পরিধান করলো। কয়েক ঘন্টা পর শহরের ভেতর প্রবেশ করেছে বর্ণ আর ক্রিস্টি। ক্রিস্টির দেহে থাকা ভেজা পোশাক ইতিমধ্যে শুকিয়ে গেছে। তোমার সাথে গতদিন কি কি ঘটেছিল বলা যাবে? প্রশ্ন করলো বর্ণ। বর্ণের দিকে তাকিয়ে ক্রিস্টি বলে উঠল, বাবা অ্যাডাম ইওয়ার্ডকে পুনর্জীবিত করেন। ইওয়ার্ড জীবন ফিরে পেয়েই বাবার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বাবাকে হত্যা করে। এরপর আমার রুমে এসে আমার সাথে। চুপ হয়ে গেল ক্রিস্টি। কিছুক্ষণ চুপ থেকে সে বলে উঠল, এরপর আমি পালিয়ে আসি। আমার পিছনে ইওয়ার্ড ভ্যাম্পায়ার সৈন্য পাঠায়, তারা আমার সাথে। বর্ণের দিকে কান্না ভেজা চোখে তাকালো ক্রিস্টি। তাদের আমি হত্যা করি, তারপর পালিয়ে যে তিনি আবার নেকড়ে মানবেরা আমার ওপর আক্রমণ করলো। বর্ণ ক্রিস্টির কাঁধে হাত দিল। চিন্তি। থমকে দাঁড়ালো বর্ণ। আচমকা বর্ণের দাঁড়িয়ে থাকতে দেখে ক্রিস্টি জিজ্ঞাসা করলো, কি হয়েছে? বর্ণ ক্রিস্টির হাত ধরে টান দিয়ে বলল, দৌড়াও। রাস্তার বিপরীত পাশে থেকে গলা হাঁকিয়ে তানভীর বলে উঠল, বর্ণ। দৌড়ে তানভীর বর্ণের দিকে আসতে লাগলো। বর্ণ ক্রিস্টির হাত ধরে দৌড়াতে লাগলো, পাশাপাশি ক্রিস্টিও। কিছু দূর দৌড়ে যাওয়ার পর ক্রিস্টি বলল, আমরা দৌড়েছি কেন? ওই ছেলেটা আমাদের ধরে ফেললে বিপদ। আমাদের আসল পরিচয় নির্ঘাত সবার সামনে চলে আসবে। দৌড়াতে দৌড়াতে বলল বর্ণ। তো মানবের মতো ধীরে দৌড়াচ্ছ কেন? নিজের ক্ষমতার বলে দ্রুত দৌড়াও, বলল ক্রিস্টি। এরপর ক্রিস্টি বর্ণ খুব দ্রুত দৌড়ে পাহাড়ে এলো। তানভীর কিছু দূর দৌড়ে হাঁপিয়ে যায়, ফলে সে আর বর্ণের পিছু নিতে পারেনি। দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে তানভীর বিড়বিড় করে বলে উঠল, ছেলেটার সাথে যে মেয়েটা ছিল সে তো আমার ক্রাশ। ছেলেটাকে এত ভয় পাওয়ার কারণ কি? প্রশ্ন করলো ক্রিস্টি। আসলে চার্চের ধ্বংসস্তূপ থেকে এই ছেলেটাকে আমাকে উদ্ধার করে এবং হাসপাতাল নিয়ে যায়। গত রাতে আমি জানালা দিয়ে লাফ দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যাই। এখন ছেলেটা আমাকে ধরে ফেললে হাজার প্রশ্ন করত, রাতে কিভাবে পালিয়েছি, আরো কত কি। দৌড়টা ভালো ছিল, হেসে বলল ক্রিস্টি। মহারাজ, বনে নেকড়ে মানবদের লাশ পাওয়া গেছে। কাজটা ওই ভাম্পায়ারদের।
আমরা আর কতদিন চুপ থাকবো? প্রশ্ন করলো সেনাপ্রধান। রবার্ট কিছু বলতে চাইল, কিন্তু একজন নেকড়ে মানব দরবারে হাজির হলো। মহারাজ, একটা গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। বলো। ভ্যাম্পায়ার জগতের নতুন রাজা হলো ইউবার্ড, যার লাশ কদিন আগে ক্রিস্ট চুরি করেছিল। এছাড়া ক্রিস্টের বাবা মৃত্যুবরণ করেছে। ইউবার্ড বলল গুপ্তচর। রবার্ট নিজ আসন ছেড়ে দাঁড়িয়ে গিয়ে বলল, কি মনোমুগ্ধকর সংবাদ দিলে আমাকে, হৃদয় শীতল করে দিলে। তোমাকে পুরস্কার করব। মহারাজ, আমার কাছে আরেকটা সংবাদ রয়েছে, সেটা শুনলে আপনি খুব খুশি হবেন। আমাদের প্রিন্সের হত্যাকারী ক্রিস্ট রাজ্য থেকে পালিয়েছে, অর্থাৎ সে এখন একা। গুপ্তচর আর কিছু বলার সুযোগ পেল না। রবার্ট চিৎকার দিয়ে বলে উঠল, আমি চাইলেই এখনই আমার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে পারি। যাও, সৈন্য নিয়ে খুঁজে বের করো স্ত্রীকে, তাকে আমার সামনে জীবিত উপস্থাপন করো। তাকে আমি লঞ্চিত করব তার রূপে। একটা পৈশাচিক হাসি দিল রবার্ট। একটু থেমে সে বলল, তার এমন অবস্থা করব সে আমার কাছে মৃত্যুর ভিক্ষা চাইবে। হেসে উঠল রাজসভায় উপস্থিত সকলে। কি হলো তোমার? ক্রিস্টি প্রশ্ন করলো বর্ণ। ক্রিস্টি তার কপালে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। ধপাস করে সে মাটিতে বসে পড়লো। ক্রিস্টি গড় গড় করে সে বমি করে দিল। রক্তভূমি। বর্ণ দ্রুত ক্রিস্টির পাশে গেল। তার দুই কাঁধ সে তার দুই হাত দিয়ে চেপে ধরল। বর্ণের কথার প্রত্যুত্তর দেওয়ার পূর্বেই ক্রিস্টি জ্ঞান হারালো। বর্ণ প্রচন্ড ভয় পেল। সে দ্রুত ক্রিস্টিকে কোলে করে নিয়ে চার্চের ভেতরে চলে গেল। চার্চের এক পাশ ভাঙা এবং অপর পাশের কিছুটা অংশ অক্ষত। চার্চের একটা রুমের ভেতর ক্রিস্টিকে নিয়ে এলো। বর্ণ ক্রিস্টির কপালে হাত দিয়ে বুঝতে পারলো তার জ্বর এসেছে। শরীর প্রচন্ড গরম, তবে রক্তবমির কারণটা সে বুঝতে পারলো না। ঘন্টাখানেক পর ধীরে ধীরে চোখ মেলে তাকালো ক্রিস্টি। নিজের অবস্থান বুঝতেই তার কিছুটা বেগ পেতে হলো। আমি কোথায়? কাপা গলায় বলল ক্রিস্টি। তুমি ঠিক আছো? চার্চের একটা কক্ষে আছো তুমি, বলল বর্ণ। ক্রিস্টি মুখ তুলে পায়ের দিকে তাকিয়ে দেখলো বর্ণ তার পায়ে কিছু একটা করছে। ক্রিস্টি কিছু বলার আগেই বলে উঠলো বর্ণ, পায়ের আঙ্গুল ভেঙে গেছে বললে না যে? আচমকা তুমি টেনে দাও দৌড়ের জন্য, এতে আঙ্গুল। ক্রিস্টিকে থামিয়ে দিয়ে বর্ণ বলে উঠলো, রক্তভূমি কেন হয়েছে? ক্রিস্টি কিছুক্ষণ চুপ করে বর্ণের দিকে তাকিয়ে রইল। উত্তর দিল না সে। বর্ণ বসে ভাবতে লাগলো। জামা খোলো, শান্ত গলায় বলল বর্ণ। লজ্জা মাখা গলায় ক্রিস্টি বলল, কি? বর্ণ ক্রিস্টি আর কিছু বলার সুযোগ না দিয়ে সোজা ক্রিস্টির জামা খুলে ফেললো। খুঁটিয়ে খুঁটিয়ে সে ক্রিস্টিকে দেখতে লাগলো। বুকে আঁচড়ের দাগগুলো এখনো তাজা, চামড়া সাদা হয়ে আছে। এই ক্ষতগুলো তো সেরে যাওয়ার কথা, কিন্তু সারছে না কেন? ক্রিস্টির দিকে তাকিয়ে বলল বর্ণ। ক্রিস্টি তার গায়ের জামা জড়িয়ে নেয়। এরপর ক্রিস্টি শান্ত গলায় বলল, যে নেকড়ে মানবগুলো আক্রমণ করেছিল তারা সাধারণ ছিল না, যুদ্ধের জন্য প্রস্তুত করা ঘাতক নেকড়ে মানব। এর অর্থ এতক্ষণে তুমি তোমার রাজ্য থেকে পালিয়ে আসার খবর আমার বাবার কানে নিশ্চয়ই গিয়েছে। নিশ্চয়ই তোমাকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। ক্রিস্টির দিকে তাকিয়ে বলল বর্ণ, আমার রক্ত প্রয়োজন, প্রচুর রক্ত। করুণ গলায় বলল ক্রিস্টি। বর্ণ চুপ করে বসে রইল। ক্ষতগুলো ধীরে ধীরে গভীর হচ্ছে, আমি যথাসম্ভব মারা যাব। কাঁদতে কাঁদতে বলল ক্রিস্টি। বর্ণ কিছু বলল না। সে ভাবতে লাগলো, যেদিন রাতে তুমি পালিয়ে আসো সেদিন রাতে আমার বাবা তোমার পালানোর সংবাদ পাওয়ার কথা নয়। ঘাতক নেকড়ে মানব একদম সময় মতোই তোমার নিকট কি করে পৌঁছায়। গম্ভীর গলায় বলল বর্ণ। ক্রিস্টি ব্রু কুচকে বলল, তাহলে আমার রাজ্যের তথ্য তোমাদের রাজ্যে কেউ পৌঁছাচ্ছে, এবং তোমাদের রাজ্যে তোমাদের নির্দেশনা ব্যতীত অন্য কেউ এসব করছে। নিশ্চয়ই হুকুমের ক্ষমতা রাখে, তাই ঘাতক ভ্যাম্পায়ার তার কথা পালন করেছিল। আমি জানি কে সে। কে? তোমাকে মারতে ঘাতক ভ্যাম্পায়ার পাঠানো হয়, অর্থাৎ মৃত্যুতে কাতর কেউ পাঠিয়েছে। এলিনা? প্রশ্ন করলো ক্রিস্টি। বড় মাথা নাড়ালো এবং বলল, বাবা, আমি এবং এলিনা, আমাদের তিনজনের নির্দেশনা রাজ্যে যে কেউ নির্দ্বিধায় পালন করে। আমি বিবৃতি প্রদান করতে আসিনি, হুকুম দিতে এসেছি। আশা করছি সকলে পালন করতে বাধ্য থাকবেন।
উঁচু টিলার উপর দাঁড়িয়ে সমগ্র ভ্যাম্পায়ার জনসাধারণের উদ্দেশ্যে বলল হিউবার্ট। হিউবার্টের এই বিবৃতি শুনে জনসাধারণের মাঝে একটা কোলাহল ছড়িয়ে পড়ল। সকলে হিউবার্টকে রাজা হিসেবে মানতে নারাজ। হিউবার্ট বলে উঠল, বেশ, দেখা যাক কেমন সাহসী তোমরা। উঁচু টিলা থেকে নেমে জনসাধারণের মাঝে প্রবেশ করলো হিউবার্ট। তাকে দেখে তার পাশ থেকে সকল ভ্যাম্পায়াররা সরে যেতে লাগলো। এবার বলো, কি বলতে চাও তোমরা? সামনাসামনি বলো। দু বাহু দুদিকে প্রশস্ত করে বলল হিউবার্ট। আচমকে একটা ভ্যাম্পায়ার ক্ষিপ্ত গতিতে এসে হিউবার্টের ঘাড়ে কামড় বসিয়ে দিল। হিউবার্ট পাল্টা সেই ভ্যাম্পায়ারের ঘাড়ে একটা জোরালো কামড় দিল। হিউবার্টের কামড়ে সেই ভ্যাম্পায়ার আটকে উঠল। ছেড়ে দিল সেই হিউবার্টকে। হিউবার্ট কিছুটা রক্ত পান করে ভ্যাম্পায়ারটাকে ছেড়ে দিল। অদ্ভুত মায়াবী। মেয়ে ভ্যাম্পায়ারের দিকে তাকিয়ে বলল হিউবার্ট। একটু থেমে গম্ভীর গলায় বলল, তবে ঘাতক তুমি। মেয়ে ভ্যাম্পায়ারটা ঘাড়ে হাত চেপে ধরে তীক্ষ্ণ হিউবার্টের দিকে তাকিয়ে রইল। প্রহরী, এই মেয়েটাকে সংজ্ঞায়িত করো। হিউবার্ট একটা প্রহরীকে ডাক দিয়ে কথাগুলো বলল। মহারাজ, এই মেয়েটা খুব বাজে একটা মেয়ে। ভ্যাম্পায়ার রাজ্যে ইতোপূর্বে নানান ধরনের অনৈতিক কাজ করেছে। একবার তো প্রিন্সেস ক্রিস্টির কক্ষ থেকে মূল্যবান রত্ন চুরি করেছিল। হিউবার্ট মেয়েটার দিকে তাকিয়ে রইল। হাত নাড়িয়ে এসে সাধারণ ভ্যাম্পায়ারদের ঝুঁকে কর্নিশ করতে বলল। সাধারণ ভ্যাম্পায়াররা তাই করলো। হিউবার্ট মেয়েটার কাছে গিয়ে বলল, তোমাকে ছেড়ে দিলে হিতে বিপরীত আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার তোমাকে মেরে ফেলাটাও ঠিক হবে না। অমায়িক তবে হিংস্র, এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। একটা প্রস্তাব রয়েছে তোমার। হিউবার্টকে বাধা দিয়ে মেয়েটা বলে উঠল, আমি রানী হতে রাজি। হিউবার্ট অবাক হলো, হাসলো সে। এবার বুঝছি আমার উপর আক্রমণ হেতু। একটা সুসজ্জিত পরিপাটি কক্ষে মেয়েটাকে নিয়ে হাজির হলো হিউবার্ট। কক্ষের ভেতর প্রবেশ করে মেয়েটা কক্ষের বিভিন্ন আসবাবপত্রে হাত বুলাতে লাগলো। তুমি যে চোর ছিলে তা তোমার দৃষ্টি বলে দিচ্ছে। মেয়েটা হিউবার্টের কথার প্রত্যুত্তর দিল না। এই বুর্জোয়া বিলাসিতা এমনি এমনি তোমাকে আমি দেব না, কাজ করতে হবে। শান্ত গলায় বলল হিউবার্ট। ঠিক আছে, ক্রিস্টোকে মেরে ফেলবো আমি। দ্রুত বলল মেয়েটা। মারতে হবে না, জীবিত আমার সামনে উপস্থাপন করতে হবে, বলল হিউবার্ট। মেয়েটা ভ্যাম্পায়ার হিউবার্টের দিকে তাকিয়ে বলল, আফসোস। হিউবার্ট ভ্রু কুঁচকালো। মেয়েটা আবারও বলে উঠল, ক্রিস্টোর জন্য। কিরে ভাই, উদাস হয়ে আছিস কেন? তানভীর মুখ তুলে বোনের দিকে তাকালো। কি হলো ভাই, কিছু বলবি? মনমরা হয়ে তানভীর বলল, 5 তোর মনে আছে সেদিন একটা মেয়ে আমার ভারী পছন্দ হয়েছিল? হ্যাঁ, তো মেয়েটা বুঝি বিবাহিত? তানভীর মাথা নাড়ল এবং বলল, বিবাহিত কিনা জানি না, তবে একটা সুদর্শন ছেলের সাথে হাত ধরে গা ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখেছি। আর জানিস ছেলেটা কে? কে? প্রশ্ন করলো আরোহী। গতরাত হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া বর্ণ। কি? অবাক হলো আরোহী। তাদের উপর আমার সন্দেহ হচ্ছে। কেন জানি মনে হচ্ছে ওরা স্বাভাবিক নয়। জানিস আমাকে দেখে বর্ণ সেই মেয়েটাকে নিয়ে দৌড়ে পালায়। দৌড়ে জানিস চার্চের দিকে যাচ্ছিল, যে চার্চে আমি বর্ণকে পেয়েছিলাম। এর অর্থ এই দাঁড়ালো তারা চার্চে বসবাস করে। ঠোঁট উচকিয়ে বলল আরোহী। তবে ওরা স্বাভাবিক ছিল না। আমি ওদের পিছন নিতে দৌড়ে আমি হাঁপিয়ে যাই, কিন্তু তারা ক্লান্ত হয়নি, দৌড়াতে থাকে। বর্ণের বিষয়টা বুঝলাম, ছেলে মানুষ, সে বেশি দৌড়ানোর ক্ষমতা রাখে। তবে মেয়েটার পেছন ছেড়ে চাকরি পাওয়ার মনোনিবেশ কর। বিরক্তি ভরা গলায় বলল আরোহী। আচ্ছা, ভ্যাম্পায়ার বলতে সত্যি কিছু আছে? আরোহী এবার খুব বিরক্ত হলো। সে মুখ কালো করে দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। চোখ ডলতে ডলতে উঠে বসলো ক্রিস্টি। বিড়বিড় করে সে বলে উঠল, কখন যে আমার চোখ লেগে গেল টেরই পেলাম না। আশেপাশে তাকিয়ে বর্ণকে না দেখে ক্রিস্টি কিছুটা ভয় পেল। বর্ণ, বর্ণ। বর্ণকে কয়েকবার ডাকলো সে, কিন্তু কোনো সাড়া শব্দ সে পেল না। কোনো মতে সে উঠে দাঁড়ালো। রুমের বাইরে সে বের হতে যাচ্ছিল, ঠিক তখনই একটা নেকড়ে মানব তার ঘরে প্রবেশ করে। প্রথমে ক্রিস্টি ভয় পায়, কিন্তু পরক্ষণে ক্রিস্টি নেকড়ে মানবটা যে
বর্ণ চিনতে পারে। এভাবে আসে কেউ? ভয় পেয়েছিলাম আমি। বলল ক্রিস্টি। বর্ণ নিজের মানব রূপ ধারণ করলো। একটা ব্যাগ সে ক্রিস্টির দিকে এগিয়ে দিল। ক্রিস্টি ব্যাগটা হাতে নিয়ে ব্যাগের ভেতর উকি দিয়ে বলে উঠল, 2 লিটারের 4 বোতল রক্ত? এত রক্ত কোথায় পেলে তুমি? মুখে লেগে থাকা রক্ত মুছে বর্ণ ক্রিস্টির দিকে তাকিয়ে বলল, বন থেকে এনেছি। তুমি তো ক্লান্ত ছিলে, ঘুমিয়ে পড়েছিলে, এই সুযোগে আমি শিকারে বেরিয়ে পড়ি। আমারও তো তাজা মাংসের একটা চাহিদা আছে, আর তোমার রক্তের মাংস আমি খেলাম, আর রক্ত তোমার জন্য সংগ্রহ করে নিলাম। ক্রিস্টি কিছু বলল না। 1 বোতল রক্ত সে ঢকঢক করে পান করে নেয়। রক্ত পান শেষে তার দেহ যেন পুনরায় সতেজ হয়ে উঠেছে। আচমকা যেন তার সৌন্দর্য কয়েক শত গুণ বেড়ে গেছে। বর্ণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল ক্রিস্টির দিকে। রক্তপান শেষে ক্রিস্টি বসে পড়ল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলে উঠল, এখন মনে হচ্ছে যেন নতুন জীবন পেয়েছি। বর্ণ কিছু বলতে নেয়, কিন্তু তার গলার শব্দ কিছু নেকড়ের হিংস্র গর্জনে থেমে যায়। ক্রিস্টির চোখ বড় বড় করে বর্ণের দিকে তাকিয়ে রইল। বর্ণ তার কর্ণ খাড়া করে চুপ করে দাঁড়িয়ে রইল। মিনিট 2 পর সে বলে উঠল, এলিনার গলা পেলাম, সাথে অচেনা কিছু নেকড়ের গলা। ক্রিস্টি বলে উঠল, এবার কি হবে? তুমি ভয় পেও না, আমি আছি। বর্ণ ক্রিস্টিকে অন্য আরেকটা কক্ষে আনলো। তুমি এখানে বসো, আমি এলিনাকে বুঝিয়ে আসছি, বলল বর্ণ। পুরো চার্চে তোমরা তল্লাশি চালাও। ক্রিস্টি এখানেই আসার কথা, বলল এলিনা। এলিনার নির্দেশ মোতাবেক ঘাতক নেকড়ে মানবেরা চারদিকে ছড়িয়ে পড়ল। এলিনা? চেনা একটা গলা শুনে এলিনা কেঁপে উঠল। এদিক সেদিক তাকিয়ে সে সেই কণ্ঠের মালিককে খুঁজে লাগলো। আচমকা একটা চেনা নেকড়ে মানব তার সামনে এসে দাঁড়ালো। বর্ণ, থমথমে গলায় বলল এলিনা, আমি বেঁচে আছি, আর ক্রিস্টির কোনো দোষ নেই, ওর কোনো ক্ষতি করবে না তুমি, বলল বর্ণ। কিন্তু এলিনাকে বাধা দিয়ে বলল বর্ণ, এখনই সকল ঘাতক নেকড়ে মানবদের ফিরে আসতে বলো। আচমকা তীক্ষ্ণ গলায় ক্রিস্টি চিৎকার দিয়ে উঠল। বর্ণ দ্রুত ক্রিস্টির কক্ষের দিকে যেতে নেয়, কিন্তু চার্চের দেয়াল ভেঙে একটা বিশাল ভ্যাম্পায়ার বেরিয়ে এলো, যার এক হাতে অচেতন অবস্থায় ঝুলে আছে ক্রিস্টি। একটা বিশালাকার ভ্যাম্পায়ার ক্রিস্টিকে নিয়ে উড়াল দিল। বর্ণ ক্রিস্টিকে বাঁচাতে এগিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু এলিনা তার শরীরের সমস্ত শক্তি দিয়ে বর্ণের হাত চেপে ধরল। এলিনা! কান ফাটানো এক ধমক দিল বর্ণ। তৎক্ষণাৎ এলিনা বর্ণের হাত ছেড়ে দিল। ধমক শুনে এলিনা খুব অবাক হলো। জীবনে প্রথম বর্ণ তাকে ধমক দিয়েছে। বর্ণ নিজের নেকড়ে মানব রূপ ধারণ করে সেই বিশালাকার ভ্যাম্পায়ারের পিছন নিতে লাগলো। কিছু দূর যেতেই বর্ণ সড়কের তারে একটা মানব আবছায়া দেখতে পেল। বিড়বিড় করে বলে উঠল বর্ণ, তানভীর দৃশ্যটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। একটা ভ্যাম্পায়ার এবং নেকড়ে মানব বাস্তবে দেখার বিভৎস অভিজ্ঞতা আজ হলো তার। তানভীর মূলত সন্দেহ এবং কৌতূহলের বসে চার্চের দিকে আসে। ভ্যাম্পায়ার দিয়ে তার মনে কিছু অজানা সন্দেহ ডালাপালা মেলছিল। সেই সুবাদে চার্চের দিকে আসে সে। চার্চে এসে একটা উড়ন্ত ভ্যাম্পায়ার এবং একটা নেকড়ে মানব দেখে সে ভয়ে থরথর করে কাঁপছে। অসম্ভব! ভয়ার্ত গলায় বলে উঠল তানভীর। বর্ণ সেসব তোয়াক্কা না করে বিশাল ভ্যাম্পায়ারের পিছন নিতে লাগলো। অপরদিকে এলিনা তানভীরকে দেখে ঘাতক নেকড়েদের নির্দেশ দিল তানভীরকে জ্যান্ত খেয়ে ফেলতে। ঘাতক নেকড়ে মানবেরা আদেশ মোতাবেক দৌড়ে তানভীরের দিকে যেতে লাগলো। তানভীর প্রথমে ঘোরের মধ্যে ছিল, নিজে সামলে নিতে সে কিছুক্ষণ সময় নেয়। এরপর ঘাতক নেকড়ে মানবদের দেখে সে ভীষণ ভয় পায়। উল্টো দিকে দৌড়াতে থাকে সে এবং বারবার পিছন ফিরে দেখতে থাকে নেকড়ে মানবগুলো হা করে তার পিছন নিচ্ছে। তাদের মুখ থেকে সাদা ঘন ফেনা জাতীয় তরল গড়িয়ে পড়ছে। তানভীর প্রাণ ভয়ে সাধারণ মানুষের তুলনায় কয়েক গুণ জোরে দৌড়াতে লাগলো। সড়ক পার করে সে চিকন একটা গলিতে প্রবেশ করলো। নেকড়ে মানবগুলো গলির সামনে এসে থেমে গেল। একটা নেকড়ে মানব বলে উঠল, শহর অর্থাৎ মানবের সমাগম। মানবের ভিড়ে গেলে আমাদের ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অপর নেকড়ে মানব সম্মতি জানালো। উভয় চার্চের দিকে ফিরে যেতে উদ্যত হলো। এলিনা নিজের হাতের দিকে তাকিয়ে আছে। একা মনে কিছু ভাবছে সে। গম্ভীর গলায় আচমকা সে বলে উঠল, ভাই! ঘাতক নেকড়ে মানব দুজন এলিনার সামনে এসে হাজির হলো। মাথা নিচু করে বলল তারা। এলিনা বুঝতে পারলো শিকার হাতছাড়া হয়েছে। রাজ্যে ফেরার প্রস্তুতি নাও। কথা শেষ করেই এলিনা নেকড়ে মানব রূপ নেয় এবং ক্ষিপ্র গতিতে দৌড়ে যেতে লাগলো। পাহাড় টপকে বনের দিকে যেতে লাগলো।
এদিকে ঘাতক নেকড়ে মানবেরা চার্চ ঘুরে দেখে নেয় সবকিছু ঠিকঠাক আছে। নিশ্চিত হতেই তারাও নেকড়ে রাজ্যের উদ্দেশ্যে চার্চ থেকে প্রস্থান করলো। ভ্যাম্পায়ার রাজ্যের প্রবেশ পথে বর্ণ তার নেকড়ে মানব রূপ ধারণ করে বসে আছে। এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে রাজ্যের ঠিক মাঝ বরাবর থাকা বিশাল আকার রাজমহলের দিকে। সবেমাত্র সেখানে একটা বিশাল আকার ভ্যাম্পায়ার প্রবেশ করেছে, যার সাথে ছিল অজ্ঞান অবস্থায় থাকা ক্রিস্টি। বনের সামনে ইতিমধ্যে অসংখ্য ভ্যাম্পায়ার এসে হাজির হয়েছে। তারা সকলে বনের প্রতিটা পদক্ষেপ ধীরে ধীরে পর্যবেক্ষণ করছে। রাজমহলের সবচেয়ে উঁচু বারান্দায় দাঁড়িয়ে হিউবার্ট বনের দিকে তাকিয়ে রইল। মহারাজ, সেই মেয়ে ভ্যাম্পায়ারটাকে ক্রিস্টিসকে নিয়ে এসেছে, বলল সেনাপ্রধান। তোমার নাম কি? প্রশ্ন করলো হিউবার্ট। জি বকুল, বলল সেনাপ্রধান। হিউবার্ট মুখ ঘুরে সেনাপ্রধানের দিকে তাকালো। বলিষ্ঠ দেহ, তবে কোমল নাম। ইন্টারেস্টিং। ক্রিস্টির জ্ঞান ফিরলে আমাকে জানাবে, বলল হিউবার্ট। বকুল কর্নিশ করে কক্ষ থেকে প্রস্থান করলো। হিউবার্ট আবার দৃষ্টি বর্ণের দিকে স্থির করলো। খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। তাহলে এই যুদ্ধের যোদ্ধাদের একটা নাম দেওয়া উচিত বলে আমি মনে করি, দ্য হান্টার্স অফ নাইট। হেসে বলল হিউবার্ট। এরপর সে কক্ষের ভিতর চলে গেল। বর্ণ এখনো ভ্যাম্পায়ার রাজ্যের প্রবেশ পথে দাঁড়িয়ে আছে। এদিকে কিছু ভ্যাম্পায়ার তাকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। একটা ভ্যাম্পায়ার উড়াল দিয়ে বনের পিঠের উপর অবতরণ করলো। বনের ঘাড়ে সে কামড় বসাতে চায়। হঠাৎই বর্ণ ঘুরে উল্টো হয়ে সে ভ্যাম্পায়ারের ঘাড়ে কামড় দিয়ে বসলো। এরপর দাঁত দিয়ে কামড়ে ঘাড়ের বেশ খানিকটা মাংস সে খেয়ে নেয়। সাথে সাথে সকল ভ্যাম্পায়ার সতর্ক হয়ে নেয়। একে অপরকে ইশারার মাধ্যমে একসাথে আক্রমণ করার পরিকল্পনা করে। ভ্যাম্পায়ারগুলো আক্রমণ করে যাবে, ঠিক তখনই একটা নেকড়ের হিংস্র গর্জন দূর থেকে ভেসে এলো। এলিনা এসে বর্ণের পাশে দাঁড়ালো। পরিস্থিতি ভালো নয়, এখান থেকে চলে যাওয়াটাই মঙ্গল, বলল এলিনা। বর্ণ ফিরে এলিনার দিকে একবারও তাকালো না। সে উল্টো দিকে দৌড়ে চলে গেল, পিছন পিছন এলিনা। নেকড়ে রাজ্যের রাজমহলের দিকে একটা বিশাল আকার নেকড়ে মানব তেড়ে আসছে। দূর থেকে প্রহরীরা দৃশ্যটা দেখে সতর্ক হলো। যুদ্ধের জন্য তারা প্রস্তুত হতে লাগলো। রাজমহলের সামনে এসে বর্ণ নিজের মানব রূপ ধারণ করলো। প্রহরীরা তৎক্ষণাৎ বর্ণকে চিনে ফেলে এবং নিজ নিজ অবস্থানে হাঁটু গেড়ে বসে বর্ণকে সম্মান প্রদর্শন করতে লাগলো। বর্ণ রাজমহলে পৌঁছানোর খানিক বাদে এলিনা এসে পৌঁছালো। বর্ণ জীবিত এবং রাজমহলে অবস্থান করছে। খবরটা বাতাসের বেগে পুরো রাজ্য ছড়িয়ে পড়লো। একই সাথে বর্ণের পিতা রবার্টের কানেও খবরটা গেল। তিনি দ্রুত প্রহরীদের জিজ্ঞাসা করে বর্ণের বর্তমান অবস্থান সম্পর্কে অবগত হলো। বর্ণ তার নিজ কক্ষে রয়েছে। বর্ণের কক্ষে প্রবেশ করলো রবার্ট। বর্ণ কান্না ভেজা গলায় বলল রবার্ট। তিনি বর্ণকে জড়িত হতে চাইলেন। বর্ণ বাধা প্রদান করলো। আমাকে ছুঁবেন না মহারাজ, গম্ভীর গলায় বলল বর্ণ। বাবা, তুই রেগে আছিস কেন? হাত দিয়ে দরজার দিকে ইশারা করলো বর্ণ। আমার কক্ষ থেকে বের হলে কৃতজ্ঞ হব মহারাজ। বর্ণের কথা শেষ হতেই রুমে প্রবেশ করলো এলিনা। বর্ণ এলিনার দিকে এগিয়ে গেল। তুই সেই বিশালাকার ঘাতক ভ্যাম্পায়ারকে চিনতি তাই না? তুই তার সাথে এসেছিলি তাই না? রাগান্বিত গলায় বলল বর্ণ। ভাই তুই শান্ত হ। শান। এলিনা বলার সুযোগ পেল না। হ্যাঁ অথবা না। হ্যাঁ চিনি, সে ভ্যাম্পায়ারটাই তোদের অবস্থান সম্পর্কে আমাকে অবগত করেছিল। কোনো সমস্যা? রেগে বলল এলিনা। কিছুটা বনের দিকে এগিয়ে যেতে এলিনা বলল, ক্রিস্টির জন্য বেশ মায়া জমেছে দেখি। মেয়েটার হাত ধরে স্বজাতির বিরুদ্ধে যাওয়াও দেখি শিখে গেছিস। তুই নেকড়ে সাম্রাজ্যের জন্যের গর্ব না, বরং কলঙ্ক। বর্ণ ঠাস করে এলিনার গালে কষে একটা চড় মারলো। এলিনা গালে হাত দিয়ে অবাক হয়ে বর্ণের দিকে তাকিয়ে রইল। রবার্ট বর্ণের এমন কাণ্ড দেখে বলে উঠল, বর্ণ করছিস কি? বর্ণ তার ডান হাত দিয়ে এলিনার গাল চেপে ধরে বলল, বৃষ্টির কিছু হলে না এই রাজ্য থাকবে না ওই রাজ্য। এলিনাকে ছেড়ে বর্ণ নিজ কক্ষের জানলা দিয়ে লাফ দিল। নেকড়ে মানব রূপ ধারণ করে সে অন্যত্র চলে গেল। রবার্ট দৌড়ে জানালার কাছে এসে চিৎকার দিয়ে বর্ণকে ডাক দিল, বর্ণ। এলিনা মুখ চেপে ধরে মেঝেতে বসে পড়লো। কান্না করতে লাগলো সে। রবার্ট গিয়ে এলিনাকে ধরলো। এলিনাকে শান্ত করতে চাইলেন তিনি। কোনো মতে তানভীর ঘরে এলো। নিজ রুমে প্রবেশ করে বসে খাটের উপর বসে পড়লো। তার শরীর কাঁপছে। একটা বিশাল ভ্যাম্পায়ার সেই আমার পছন্দের মেয়েটাকে নিয়ে যাচ্ছিল। আর মেয়েটাও ভ্যাম্পায়ারের মতো দেখতে ছিল। আর সেই নেকড়েটা বিশাল, এত বিশাল নেকড়ে। এসব কি দেখলাম আমি?
নিজের মাথা চেপে ধরে বিড়বিড় করে বলতে লাগলো তানভীর। উঠে গিয়ে সে এক গ্লাস পানি ঢকঢক করে পান করে নেয়। আচমকা সে নিচতলা হতে একটা ভারী প্রাণী পদধ্বনির শব্দ পেল। রাত তখন 2টা। তানভীর সিঁড়ি বেয়ে নিচের তলায় নামলো। ঘরের ভেতর কিছু একটা প্রবেশ করেছে। তানভীর ভয়ার্ত গলায় বলল, কে ওখানে? আচমকা একটা চতুষ্পদী প্রাণী তার শার্টে কামড় দিয়ে এক লাফে উপর তলায় উঠে যায়। তানভীর চিৎকার দিতে নেয়, কিন্তু একটা মানবদেহী হাত এসে তার মুখ চেপে ধরে। তানভীর দেখলো একটা নেকড়ে ধীরে ধীরে মানব রূপ লাভ করছে। বর্ণ তানভীরের গলা চেপে ধরলো এবং বলল, আমার পথে যদি কখনো তোকে দেখি তাহলে জ্যান্ত চিবিয়ে ফেলবো, হাড় গোড় রাখবো না, বলে দিলাম তানভীর। বর্ণ তানভীরের গলা ছেড়ে দিল। তানভীর গলা ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আমি তো তোমার সাথে থাকা মেয়েটার উপর সন্দেহ হয়, তাই চার্চে যাই। হাঁপাতে হাঁপাতে বলল তানভীর, আমাদের থেকে দূরে থাক, আর কোনো দিন দেখলে আমি ছাড়বো না তোকে। কথাটা বলেই বর্ণ সেখান থেকে চলে গেল। তানভীর চুপচাপ বর্ণের যাওয়ার দিকে চেয়ে রইল। ক্রিস্টির জ্ঞান সবেমাত্র ফিরেছে। আচমকা আবছায়া তার কক্ষে এসে তার ঘাড়ে কামড় দেয় এবং তাকে নিয়ে উড়াল দেয়। এতটুকু তার স্মরণে আছে। নিজের অবস্থান বুঝতে সে এদিক সেদিক তাকাতে লাগলো। বুঝতে পারলো সে ভ্যাম্পায়ার রাজমহলে। ক্রিস্টির জ্ঞান ফিরতে দেখে দুজন মেয়েদাসী কক্ষ থেকে বেরিয়ে গেল। তারা সেনাপ্রধানের নিকট সংবাদটি পৌঁছালো। কিছুক্ষণ পর সেনাপ্রধান এসে ক্রিস্টির কক্ষে প্রবেশ করলো। কক্ষ ভেতর থেকে সে বন্ধ করে দিল। ক্রিস্টি কিছুটা ভয় পেল। গুটিসুটি মেরে সে বসে রইল। সেনাপ্রধান ক্রিস্টির সামনে এসে বসলো। ক্রিস্টি ভয় দূর করতে সে বলল, তোমার কোনো ক্ষতি আমি করব না। ইউভার্ড এখনো জানে না তোমার জ্ঞান ফিরেছে, পালিয়ে যাও তুমি। ক্রিস্টি কিছুক্ষণ চুপ করে সেনাপ্রধানের দিকে তাকিয়ে রইল। তুমি রাজ্যের সকল গুপ্ত পথ সম্পর্কে অবগত। এই কক্ষের নিচে একটি পথ রয়েছে যা সোজা রাজমহলের বাইরে যায়। কথাটা বলে সেনাপ্রধান রুমের এক কোণে থাকা দেয়ালে কিছু একটা করলো। একটা সুড়ঙ্গ পথ খুলে গেল। যাও, পালিয়ে যাও, বলল সেনাপ্রধান। আপনি আমাকে সাহায্য কেন করছেন? প্রশ্ন করলো ক্রিস্টি। কত বছর যাবত এই রাজ্যের দেখাশোনা করে যাচ্ছি। মহারাজের নির্দেশ পালন করা আমার ধর্ম। এবার মহারাজ যেই হোক, তবে তোমাকে ছোট করে আমি দেখছি। ইউবার্ডের হাতে অন্তত তোমাকে তুলে দিতে পারি না। পালিয়ে যাও এখনই। মায়া ভরা গলায় বলল সেনাপ্রধান বকুল। ক্রিস্টি দ্বিতীয়বার আর ভাবল না। সে দ্রুত সুড়ঙ্গ পথে প্রবেশ করলো। পেছন ফিরে একবার কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো ক্রিস্টি। সেনাপ্রধান নিজেই নিজেকে ঘুষি মেরে আহত করলেন। এরপর চিৎকার দিয়ে প্রহরীদের ডাক দিলেন এবং তাদের ক্রিস্টিকে খোঁজার নির্দেশ দিলেন। সকল প্রহরী তৎক্ষণাৎ ক্রিস্টিকে খুঁজতে বেরিয়ে পড়ল। শুনেছি ক্রিস্টি পালিয়েছে। সেনাপ্রধানকে বলল ইউবার্ট। জি মহারাজ, আমি রুমে প্রবেশ করতেই ক্রিস্টি আক্রমণ করে বসে, বলল সেনাপ্রধান। ইউবার্ট সেনাপ্রধানের কাছে এলো। তার মুখ দেখতে লাগলো সে। অদ্ভুত, একটা মেয়ে তোমার উপর আক্রমণ করলো, কিন্তু তোমার মুখ কিংবা দেহে একটি আঁচড়ের দাগও নেই। শুনেছি ক্রিস্টি খুব শৌখিন, বড় বড় নখ রাখে। এসে বলল ইউবার্ট। মহারাজ আসলে। সেনাপ্রধান আর কিছু বলার সুযোগ পেল না। ইউবার্ট তাকে বাধা দিয়ে বলে উঠল, কি শাস্তি দেওয়া যায় তোমাকে? সেনাপ্রধান বকুলের গালে খুব আস্তে করে দুটো চড় দিল ইউবার্ট, শব্দহীন চড়। তোমাকে কি শাস্তি দেব ভাবছি আমি। একটা শর্ত দিচ্ছি, ক্রিস্টি কোথায় গেছে বলে দাও, বিনিময়ে তোমাকে জীবিত রাখবো, সাথে তোমার ভরণ পোষণের দায়িত্বও নেব। এতক্ষণে ক্রিস্টি ভ্যাম্পায়ার রাজ্য ত্যাগ করে নিরাপদ স্থানে চলে গিয়েছে। তাকে আর চাইলেও ধরতে পারবেন না, বলল সেনাপ্রধান। যা, তোমার কপাল তো খুব খারাপ দেখছি, হেসে বলে ইউবার্ট। চোখের পলকে সেনাপ্রধান বকুল ইউবার্টের গালে কষে একটা ঘুষি দিল। এরপর ইউবার্টের বুকে জোরালো এক লাথি দিয়ে সে ডানা ঝাপটিয়ে উড়াল দিল। উড়াল দিয়ে সে ভ্যাম্পায়ার রাজ্য থেকে দূরে যেতে লাগলো। ইউবার্ট একটা অকথ্য গালি হাঁকিয়ে ডানা বের করে উড়াল দিল। তবে সে সেনাপ্রধানের পিছন নেয়নি, বরং সে রাজমহলের উঁচু মিনার পর করে আরো উপরে যেতে লাগলো। পেছন ফিরে বকুল ইউবার্টের এমন কাণ্ড দেখে বেশ অবাক হলো। ইউবার্ট তার পিছন না নিয়ে উপরের দিকে কেন যাচ্ছে? প্রশ্ন জাগলো বকুলের মনে। সে তার গতিতে কমিয়ে দিয়ে ধীরে ধীরে উড়ে যেতে লাগলো। ইউবার্ট থেকে সে বর্তমানে অনেক দূরে আছে, তাকে আর ইউবার্ট ধরতে পারবে না। এই ভেবে ধীরে ধীরে উড়ছে বকুল। উড়ছে আর কিছুক্ষণ পর পর পেছন ফিরে তাকাচ্ছে। ইউবার্ট উড়ে অনেক উঁচুতে আসলো। এরপর সে তার ডানা ঝাপটানো বন্ধ করে দিল। ফলস্বরূপ ক্ষিপ্র গতিতে ইউবার্ট ভূমির দিকে পতিত হতে লাগলো।
পিছন ফিরে হিউবার্টের এমন কাণ্ড দেখে সেনাপ্রধান মনে মনে বলে উঠল, ইউবার্ট কি পাগল হলো? নিজেকে সে স্তব্ধ হলো সেনাপ্রধান। হিউবার্ট আকাশ ছিঁড়ে ক্ষিপ্র গতিতে একটা মিসাইলের মতো তার দিকে এগিয়ে আসছে। ডানা ঝাপটানোর গতিতে সে বাড়াতে চাইল, তবে চোখের পলকে হিউবার্ট তার পিঠের উপর নিজের দু পা দিয়ে চেপে দিল। ফলে সেনাপ্রধান নিচের দিকে পতিত হতে থাকলো। একসময় সে ভূমিষ্ঠ হলো, সাথে সাথে পুরো ভ্যাম্পায়ার রাজ্য কেঁপে উঠল, যেন একটা উল্কা ভ্যাম্পায়ার রাজ্যে আঘাত এনেছে। সারা ভ্যাম্পায়ার রাজ্যের জমিন মৃদু কেঁপে উঠল। একটা তীক্ষ্ণ বাতাসের স্রোত চারিদিকে ছড়িয়ে পড়ল। হিউবার্ট ভূমির উপর দাঁড়িয়ে থেতলে যাওয়া বকুলের মৃতদেহের দিকে তাকিয়ে রইল। কিছু অকথ্য গালি দিয়ে সে রাজমহলের দিকে ফিরে যেতে লাগলো। অন্ধকার সুড়ঙ্গ পথ দিয়ে হেঁটে চলেছে ক্রিস্টি। অন্ধকারের মাঝেও সে স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছে, কারণ সে ভ্যাম্পায়ার। ঘন্টাখানেক হেঁটে চলার পর ক্রিস্টি তার সামনে কিছুটা দূরে মৃদু আলো দেখতে পেল। সে বুঝতে পারলো সুড়ঙ্গ পথের সমাপ্তি ঘটতে চলেছে। সুড়ঙ্গ পথ থেকে বেরিয়ে ক্রিস্টি নিজেকে ভ্যাম্পায়ার রাজ্যে শেষাংশে পেল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো সে। ক্রিস্টি দ্রুত ভ্যাম্পায়ার রাজ্য থেকে বেরিয়ে ঘন জঙ্গলের ভেতর প্রবেশ করলো। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল ক্রিস্টি। আচমকা বিকট এক শব্দে সে থমকে দাঁড়ালো। ভ্যাম্পায়ার রাজ্য থেকে এসেছে শব্দটা। ভ্যাম্পায়ার রাজ্যে হঠাৎ কি হলো? নিজেকে নিজে প্রশ্ন করলো ক্রিস্টি। তার মনে কৌতূহল জাগলো, তবে ভ্যাম্পায়ার রাজ্যে গিয়ে সেই কৌতূহল মেটানো নিছক বোকামি বই আর কিছুই নয়। ক্লান্ত দেহ নিয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে একা হেঁটে চলেছে ক্রিস্টি। বর্তমানে সে যে এলাকায় রয়েছে তার নেকড়েদের প্রিয় জায়গা বললেও ভুল হবে না। এখানে পদে পদে ওত পেতে থাকে হিংস্র নেকড়ে মানবেরা। খুব সতর্কতার সহিত হেঁটে চলেছে সে। ডানা ঝাপটিয়ে উড়ে যাওয়ার মতো শক্তি তার শরীরে বিদ্যমান নেই। কয়েকটা নেকড়ে মানবের গর্জনের শব্দে থমকে দাঁড়ালো ক্রিস্টি। প্রায় 7টা নেকড়ে মানব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। পালিয়ে যাওয়ার মতো শক্তি কিংবা সামর্থ্য দুটোই বর্তমানে তার দেহে নেই। দু চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল সে। কয়েকটা গর্জনের শব্দে ভেসে এলো তার কানে। মুহূর্তে নিস্তব্ধতা। চোখ মেলে সামনের দিকে তাকিয়ে ক্রিস্টি যেন জীবন ফিরে পেল। তার সামনে দাঁড়িয়ে আছে বর্ণ এবং ঘাতক নেকড়ে মানবগুলো নিথর দেহ জমিনে পড়ে আছে। ক্রিস্টি দৌড়ে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরলো বর্ণকে। বর্ণ বাধা দিল না। পরের দিন ভ্যাম্পায়ার রাজ্যে শোকের ছায়া নেমেছে। রাজমহলের সামনে জনসাধারণ মন খারাপ করে দাঁড়িয়ে আছে। হিউবার্ট জনসাধারণের উদ্দেশ্যে একটি বিবৃতি দিল। আমাদের মহাবীর সেনাপতি বকুল বেঁচে নেই। গতকাল রাতে কিছু ঘাতক নেকড়ে মানবতাকে খুবলে খেয়েছে। এই অল্প কয়েকদিনের মধ্যেই সে আমার অতি প্রিয় হয়ে উঠেছিল। তার মৃত্যুর শোধ আমি অবশ্যই নেব। নেকড়ে সম্প্রদায়কে এই নির্মম কাজের মূল্য দিতে হবে। মিথ্যা এই বিবৃতির ফলে ভ্যাম্পায়ার জনসাধারণ নেকড়ে মানবদের উপর আরো ক্ষিপ্ত হলো। হিউবার্ট বিবৃতি দিয়ে নিজ কক্ষে ফিরে গেল। হিউবার্টের নিকট সেই ঘাতক মেয়ে ভ্যাম্পায়ারটি তথা নতুন মহারানী হিউবার্টকে বলল, আমি জানি আপনি সেনাপ্রধানকে হত্যা করেছেন। নিশ্চয়ই সেনাপ্রধান ক্রিস্টোকে পালাতে সাহায্য করেছে, তাই না? এই না হলে আমার রানী। ক্রিস্টোর প্রতি আপনার খুব লালসা, তাই না? তাই আমাকে দিয়ে তাকে জীবিত আনেন। হিউবার্ট প্রত্যুত্তরে কিছু বলল না। আমার নাম জানেন আপনি? হিউবার্ট প্রশ্নসূচক দৃষ্টিতে তার দিকে তাকালো। আমি রোহিণী। হিউবার্ট চোখ বড় করে বলল, বাহ, সুন্দর নাম। রোহিণী হিউবার্টের গা ঘেঁষে বসলো। ক্রিস্টোর কাছ থেকে আপনি যা চাচ্ছেন তা আমি স্বেচ্ছায় দিতে পারি, তবে ক্রিস্টো। রোহিণীকে বলার সুযোগ না দিয়ে হিউবার্ট বলল, ক্রিস্টিকে ত্যাগ করতে হবে, তাই তো? রোহিণী মাথা নাড়ল। ক্রিস্টির প্রেমিক ছেলেটার নাম কি? প্রশ্ন করলো হিউবার্ট। ওই নেকড়ে মানবটা, সে তো নেকড়ে রাজ্যের প্রিন্স বর্ণ, বলল রোহিণী। হিউবার্ট তার প্রহরীদের ডাক দিল। তাদের নির্দেশ দিল বর্ণ এবং ক্রিস্টি উভয়কে যেন আজকের মধ্যে হত্যা করা হয়। প্রহরীরা নির্দেশ মোতাবেক কার্য সম্পাদনে লেগে পড়ল। রোহিণী হিউবার্টের এমন কর্মে বেশ খুশি হলো। কিছু দাসীকে ডাকলো হিউবার্ট। ডেকে তাদের সে বলল, রানী রোহিণীকে সাজিয়ে আমার সামনে উপস্থাপন করুন। এত সাহস হবে যেন আমি তার দিকে তাকিয়েই থাকি। রোহিণী বাধা দিল। বিনা বিয়ে করে সব। রোহিণীর কথা শেষ হওয়ার আগে হিউবার্ট বলে উঠল, তুমিই বলেছ, সব দিতে রাজি। রোহিণী চুপ করে রইল। একটু ভেবে সম্মতি দিল সে। মহারাজ, একটা সংবাদ ছিল। রাজকোষে এক গুপ্তচর নেকড়ে মানব হাজির হলো। কি সংবাদ? এত ভ্যাম্পায়ার রাজ্যের সেনা প্রধান বেঁচে নেই।
এত সংবাদ নয়, সুসংবাদ। মহারাজ, ভ্যাম্পায়ার রাজ্যের নতুন রাজা ইয়োবার্ট বিবৃতি দিয়ে তাদের সেনা প্রধানকে নাকি আমরা হত্যা করেছি, যা সম্পূর্ণ মিথ্যে কথা। আর তার এই বিবৃতির ফলে সমগ্র ভ্যাম্পায়ারবাসী আমাদের ওপর ক্ষিপ্ত। আজ কিছু ভ্যাম্পায়ার আমাদের এলাকায় প্রবেশ করে, শুধু তাই নয়, কিছু নেকড়ে মানবও তারা হত্যা করেছে। এভাবে চলতে থাকলে শীঘ্রই যুদ্ধ বাঁধবে। নিচু গলায় বলল গুপ্তচর। রাজকীয় আসনের হাতলে চাপড় মেরে রুক্ষ গলায় বলে উঠল, ভ্যাম্পায়ারদের একটা কঠিন শাস্তি দিতে হবে। মহারাজ, আপনি এই যুদ্ধে পরিকল্পনা করেছেন? বলে উঠল সেনাপ্রধান। হ্যাঁ, গম্ভীর গলায় বলে উঠল রবার্ট। মহারাজ, আমার মতে যুদ্ধের বদলে সমঝোতা করলে ভালো হয়। আমি তোমার কাছ থেকে কোনো পরামর্শই চাইনি। নিচু গলায় বলল সেনাপ্রধান। রাগান্বিত গলায় বলল রবার্ট। ঘণ্টাখানেক পর এলিনার কক্ষে প্রবেশ করলো রবার্ট। রাত ভোর এলিনা কান্না করেছে। ভোরবেলায় ঘুম দেয় সে। সবে মাত্র এলিনা ঘুম থেকে উঠেছে। সংবাদটা পেতেই কক্ষে হাজির হলো রবার্ট। এলিনা, শরীর কেমন এখন? এলিনার সামনে এসে বসে কথাটা বলল রবার্ট। ভালো, গম্ভীর গলায় বলল এলিনা। কৃষ্টির মোহে বর্ণ তোর গায়ে হাত তুললো? যে ছেলে কখনো চোখ রাঙিয়ে তোর সাথে কথা বলেনি, সে আজ তোর গায়েই হাত তুললো। বর্ণকে এখন আমার নিজের ছেলেও বলতে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। এলিনা, আমার পর তুই হবি নেকড়ে রাজ্যের রাজা। শান্ত গলায় বলল রবার্ট। এলিনা বেশ অবাক হলো। আমি রাজা হব? কি বলছো তুমি? ভাই ভুল করেছে, তাকে সঠিক পথে আনতে হবে। বিচলিত হয়ে বলল এলিনা। গত রাজ্যে বর্ণ রাজমহলে এসেছিল, সে অত হিংস্র ছিল, তা তুই সচক্ষে দেখেছিস। সে আর আমাদের বর্ণ নেই, আমাদের কোনো কথাই শুনছে না। নিচু গলায় বলল রবার্ট। এলিনা কিছু বলল না, চুপ করে রইল সে। 3 দিন পর, সেদিন রাতে বর্ণকৃষ্টিকে নিয়ে প্রথমে নেকড়ে রাজ্যে, এরপর পার্শ্ববর্তী শহর এবং পরিশেষে আরো 2টো শহর ত্যাগ করে অন্যত্র চলে এসেছে। অপরদিকে রোহিণীর সাথে শারীরিক সম্পর্ক গড়ার পর হিউবার্ট ক্রিস্টি এবং বর্ণকে নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছে। ফলাফল, ক্রিস্টি এবং বর্ণকে হত্যা করতে যাদের পাঠানো হয়েছিল তারাও ফিরে এসেছে। রাজার কোনো মাথা ব্যথা নেই, প্রহরীদের কেনই বা থাকবে। তবে উভয় পক্ষ সুখে থাকলেও 2 রাজ্যের সাধারণ জনগণ ক্ষিপ্ত। ফলে সীমান্তে রোজ রোজ যুদ্ধ চলছে। বেশি দেরি নেই, 2 রাজ্যে বিশাল যুদ্ধ শুরু হতে চলেছে। কদিন ধরে দেখছি ভাই কিছু একটা নিয়ে তুই পড়ে আছিস। তানভীরকে প্রশ্ন করলো আরোহী। একটা বিষয়ে জ্ঞান অর্জনে ব্যস্ত আছি, বলল তানভীর। কি নিয়ে, আমাকে বলবি না? প্রশ্ন করলো আরোহী। ভ্যাম্পায়ার ও নেকড়ে মানব নিয়ে কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করছি। তুই আবারও ওইসব নিয়ে মেতে আছিস? আরে বাবা, ভ্যাম্পায়ার নেকড়ে মানব বলতে কিছু নেই, এরা সব কল্পনার জগতের কাল্পনিক চরিত্র। বেশ রেগে গেল তানভীর। সে রাগী গলায় বলে উঠল, আমি মোটেও মজা করছি না। নিজ চোখে আমি ভ্যাম্পায়ার এবং নেকড়ে মানব দেখেছি। তুই পাগল হয়ে গিয়েছিস ভাই, এসব নিয়ে ভাবা বন্ধ কর, বলল আরোহী। তানভীর আরোহীর গা ঘেঁষে দাঁড়ালো। দেখো। তানভীর তার গলা দেখালো। তার গলায় আঁচড়ের দাগ, সাথে আঙুলের ছাপ। আঙুলের ছাপগুলো সাধারণ মানুষের আঙুলের ছাপের তুলনায় বেশ বড়। আরোহী কিছুক্ষণ তানভীরের গলার দিকে চেয়ে রইল। গম্ভীর গলায় সে বলে উঠল, আঙুলের ছাপগুলো অনেক বড়। 4 দিন আগে রাতে একটা নেকড়ে মানব আমার গলা চেপে ধরে ধমকি দিয়েছিল। ভাগ্য ভালো আমি বেঁচে আছি, বলল তানভীর। 1 মিনিট, সেদিন রাতে তো আমি ঘরে ভারী কিছু চলার শব্দ পেয়েছিলাম, ভেবেছিলাম তুই হয়তো। অবশ্য পরে আমি উঠেছিলাম, তবে ঘরে কাউকে দেখিনি। মনের ভুল ভেবে নিজ ঘরে ফিরে যাই। ওটা মনের ভুল নয়, তুই নেকড়ে মানবের পদধ্বনি শুনেছিলি। গম্ভীর গলায় বলল তানভীর। স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আরোহী। তবে কি সত্যি ভ্যাম্পায়ার এবং নেকড়ে মানব রয়েছে? ভয়ার্ত গলায় প্রশ্ন করলো আরোহী। হ্যাঁ আছে, বলল তানভীর। মহারাজ, আজও সীমান্তে যুদ্ধ বাঁধে। এভাবে চলতে থাকলে তো এক সময় বিশাল যুদ্ধ লেগে যাবে। প্রতিদিন প্রাণ নাশের ঘটনা ঘটছে, আমরা কি করব? প্রশ্ন করলো সেনাপ্রধান। আমি চিন্তিত, বুঝতে পারছি না কি করব। দিন দিন পরিস্থিতি অবনতি হচ্ছে। আমার মনে হয় আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে নেওয়াটাই ভালো। সৈন্যের প্রস্তুত করো, বলল রবার্ট। কর্নিশ করে সেনাপ্রধান বলে উঠল, জি মহারাজ।
আমি প্রস্তুত করছি। কথাটা বলে সেনাপ্রধান দ্রুত সৈন্যদের প্রস্তুত হওয়া ঘোষণা করলো। সকল সৈন্য যুদ্ধের জন্য প্রস্তুত হতে লাগলো। নিজ নিজ রাজ্য প্রত্যাখ্যান করে আজ আমরা এই প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছি। আমাদের রাজ্যে আমাদের অগোচরে না জানি কি ঘটছে, বলল ক্রিস্টি। হয়তো যুদ্ধ লেগে যাবে। রাজ্যের প্রতি আমার বিন্দু মাত্র মায়া নেই। যুদ্ধ রাজ্যের মধ্যকার বিবাদ আমি বহুবার সমাধান করতে চেয়েছি, কিন্তু ফলাফল শূন্য। গম্ভীর গলায় বলল বর্ণ। তবু রাজ্যের প্রতি আমাদের একটা দায়িত্ব তো আছে। রাজ্যে পরবর্তী রক্ষক তো আমরাই, বলল ক্রিস্টি। ভোর হয়ে এসেছে, সূর্য এখনো ওঠেনি, তবে চারিদিকে মৃদু আলো ছড়িয়েছে, সাথে পাখির কিচিরমিচির শব্দ তো আছেই। জায়গাটা খুব সুন্দর, তাই না? ক্রিস্টিকে প্রশ্ন করলো বর্ণ। মাথা নেড়ে ক্রিস্টি সম্মতি দিল। আমাদের দুজনের শুরু একটা সংসার, তেমন রক্তে মাংসের প্রয়োজন হবে না। আশেপাশে পশু পাখি এবং সাধারণ মানুষের তেমন কোনো ক্ষতিও হবে না। ক্রিস্টি বর্ণের দিকে তাকালো। সে বলল, রাজকীয় সুশান্তি ত্যাগ করে বনবাসের প্রতি হঠাৎ এত আগ্রহ? আসলে ঘরে যদি শান্তি না থাকে তাহলে বিশালতা অভিশাপের মতো হয়ে যায়। শান্ত গলায় বর্ণ বলল, যুদ্ধের প্রস্তুতি কেমন? নতুন সেনাপ্রধানকে প্রশ্ন করলো হিউবার্ট। জি মহারাজ, সকলে প্রস্তুত, বলল সেনাপ্রধান। এবার নেকড়ের রাজ্য দখল করার পালা, হেসে বলল হিউবার্ট। অপরদিকে, বাবা বাবা যুদ্ধ করাটা ঠিক হবে না। এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটা উচিত। চলো দুই রাজ্যে মিলে যাই, এত বছরের শত্রুতা শেষ করি, বলল এলিনা। ভ্যাম্পায়ারদের একটা উচিত শিক্ষা দিতে হবে। তারা আমাদের সম্পদের যত জনকে হত্যা করেছে তার 4 গুণ হত্যা করব আমি। তাদের সম্পদের লোকদের করব। বাবা থামো, তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ। ভাই ঠিক বলতো, এই যুদ্ধের শেষ হওয়া দরকার। দেখো ক্রিস্টি আর বর্ণ কত সুন্দর করে আছে। আমরা দুরাজ্য কেন তাদের মতো মিলেমিশে থাকতে পারবো না? তুই তোর ভাইয়ের পক্ষ নিচ্ছিস? সে আমাদের জাতির জন্য কলঙ্ক, বলল রবার্ট। এই যুদ্ধের কারণ কি? অতীত, তাই না? অতীতে ভ্যাম্পায়ার রাজ্যের সাথে আমাদের শত্রুতা ছিল। সেই শত্রুতা প্রজন্মের পর প্রজন্ম কেন টিকিয়ে রাখা হচ্ছে? যুদ্ধ তো আমরা মরছি না, মরছে আমাদের লোকেরা। হঠাৎ তুই তোর ভাইয়ের মতো কেন কথা বলছিস? তার সাথে কথা মিলাচ্ছিস নাকি? রেগে বলল রবার্ট। এলিনা আর কিছু বলল না। সে রবার্টের কক্ষ থেকে বেরিয়ে নিজ কক্ষে ফিরে এলো। একটা পত্র লিখতে লাগলো সে। কিছুক্ষণ পর সে পত্র লিখে একটা অজ্ঞাত পাখির কাছে দিল এবং পাখির কানে কানে সে বলল, চিঠিটা ভ্যাম্পায়ার রাজ্যের নতুন রানীর নিকট হস্তান্তর করো। পাখিটা উড়াল দিয়ে ভ্যাম্পায়ার রাজ্যের দিকে যেতে লাগলো। জানালার সামনে বসেছিল রোহিণী। একটা পত্রবাহক পাখির দিকে আসতে দেখে সে বেশ অবাক হলো। পাখিটার সাথে থাকা পত্র সে নিজ হাতে নিয়ে নেয় এবং পত্র পাঠ করতে শুরু করলো। পত্রের শুরু সম্মাননী বাক্য লেখার সময় হাতে নেই। শুনেছি তুমি ভ্যাম্পায়ার রাজ্যের নতুন রানী। বেশ ভালো। একটা অনুরোধ ছিল, এই যুদ্ধটা কি থামানো যায় না? ক্রিস্টি এবং বর্ণ চেয়েছিল এই যুদ্ধ থামাতে। তারা দুজনই আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়ে আজ তারা এসব থেকে অনেক দূরে চলে গেছে। বর্ণের একটা কথা আমার কাছে খুবই যৌক্তিক বলে মনে হয়। কোনো যুদ্ধই সুফল বয়ে আনে না। প্রজারা মারা যাবে, আমরা ঠিকই বেঁচে থাকবো। এই যুদ্ধের পেছনের কারণগুলো হলো মিথ্যা বিবৃতি। আমার বাবা ভাইয়ের মৃত্যুর রহস্য উন্মোচন না করে সম্পূর্ণ দায়ভার ভ্যাম্পায়ার রাজ্যের ওপর চাপিয়ে দেয়। ফলাফল ভ্যাম্পায়ার রাজ্যের প্রতি মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। কদিন আগে ভাই ফিরে এসেছিল রাজ্যে, তবে বেশিক্ষণ অবস্থান করেনি। রাজ্যের সকলের কানে ভাই বেঁচে আছে খবর যায়, কিন্তু পরবর্তীতে বাবা সেটা গুজব বলেন। ফলাফল আবারও ভ্যাম্পায়ার রাজ্যের প্রতি নেকড়ে মানবেরা ক্ষিপ্ত হয়। একই বিষয় তোমাদের রাজ্যেও পরিলক্ষিত। সেনাপ্রধানের মৃত্যু মিথ্যা বিবৃতি। তোমাদের রাজ্যের সকল তথ্যই আমি আমার গুপ্তচর দ্বারা পেয়ে থাকি। আমাদের উভয় রাজ্যের মিথ্যা বিবৃতিগুলোর কারণে রাজ্যের লোকেরা ক্ষিপ্ত হয় এবং একে অন্যের রাজ্যের লোকেদের হত্যা করতে উদ্যত হয়। এই যুদ্ধ থামানো উচিত। জনসাধারণ ক্ষিপ্ত, হিংস্র। যুদ্ধ একবার হলে মৃত্যুর মিছিল হবে, কেউ বেঁচে থাকবে না। পত্রে আর কিছু লেখা নেই। সবটা পড়ে রোহিণী কিছুক্ষণ ভাবলো। পত্রের পেছনে রোহিণী কিছু লিখলো, লিখে পাখিটার কাছে দিয়ে দিল।
পাখিটা সেই পত্র নিয়ে আবার এলিনার কাছে এলো। এলিনা দ্রুত পত্র দেখতে লাগলো। পত্রের অপর পিঠে সে দেখলো রোহিণী লিখেছে, আমার হাতে করার কিচ্ছু নেই। ইয়াওবার্ডের সকল কথা মানতে আমি বাধ্য। আমি এখনো মহারানীর মর্যাদা পাইনি। শুধু নাম, শুধু আমাকে ভোগ করে, আর কিছুই না। রোহিণীর প্রত্যুত্তর দেখে এলিনা হতাশ হলো। তাহলে কি আর করার কিছু নেই? মনে মনে নিজেকে নিজে প্রশ্ন করলো এলিনা। তানভীর তার বোন আরোহীকে সবটা খুলে বলল। সব শুনে আরোহী কোনোভাবে বিশ্বাস করতে পারলো না এসব। আমার এসব কিছুই বিশ্বাস হচ্ছে না। কিন্তু এটাই সত্য। ভাই, যদি সত্যি হয়ে থাকে তাহলে আমাদের এখানে থাকা কোনোভাবে নিরাপদ নয়। এই শহর ছেড়ে আমাদের উচিত অন্য শহরে চলে যাওয়া। সেদিন তোর ওপর আক্রমণ হয়েছে, আগামীতে যদি আবার হয়? তোর ভাষ্য মতে সবকিছু বাস্তবে ঘটেছে, সুতরাং এখানে থাকা নিরাপদ নয়, বলল আরোহী। তানভীর মাথা নেড়ে সায় দিল। আমি তাহলে বাবার সাথে কথা বলছি, অন্য শহরে চলে যাওয়ার ব্যবস্থা করছি। তানভীরের রুম থেকে প্রস্থান করলো আরোহী। ঘন্টাখানেক পর আরোহী আবার তানভীরের রুমে এলো। বাবার সাথে কথা হয়েছে, আপাতত আমরা অন্য শহরে ফুপুদের বাসায় থাকবো কিছুদিন, এরপর নতুন বাসায় উঠবো। 3-4 দিনের মধ্যে এই শহর ছেড়ে যাবো আমরা। তুই বাবাকে কি বলেছিস? প্রশ্ন করলো তানভীর। জানতে হবে না, সিক্রেট। তাদের কথোপকথনের মাঝে রুমে প্রবেশ করলো তানভীরের বাবা। তানভীর, এসব করবি তুই? তোর কারণে আজ শহর ছাড়তে হচ্ছে আমাদের। যাই হোক, আগামীতে এমন ভুল করবি না। কথাগুলো বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেলেন তানভীরের বাবা। তুই বাবাকে কি বলেছিস? আরোহীকে প্রশ্ন করলো তানভীর। তেমন কিছু না, তুই একটু মারামারি করেছিস, ঝামেলা পাকিয়েছিস, তারপর আরো কত কিছু বলেছি। সেগুলো শুনলে তুই আমার ওপর রাগ করবি। এইটুকু জেনে রাখ, নতুন বাসায় ওঠার পর কমপক্ষে 1 মাস তুই নির্ঘাত গৃহবন্দী থাকবি। হেসে বলল আরোহী। আরোহী, তুই আমার বোন নাকি শত্রু? আরোহী তানভীরের কথায় কর্ণপাত না করে রুম থেকে বেরিয়ে গেল। পরের দিন রবার্ট এবং উপরস্থ অন্যান্যদের জন্য প্রস্তুতকৃত খাদ্যে এলিনা ঘুমের ঔষধ মিশিয়ে দিল। ফলাফল তারা খাবার খেয়ে অগর ঘুমে ঢলে পড়ল। এরপর এলিনা তার চেনা প্রহরীদের দ্বারা রাজ্যের সকল জনগণকে ডেকে আনলো। জনসমাগমের উদ্দেশ্যে এলিনা বলতে লাগলো, এতদিন ধরে আপনাদের মিথ্যে কথা বলা হচ্ছে। আমার ভাইকে ভ্যাম্পায়ার রাজ্যের কেউ হত্যা করেনি, সে জীবিত আছে। এই যুদ্ধ দেখতে দেখতে সে বিরক্ত হয়ে, এতদিন ধরে আপনাদের মিথ্যা কথা বলা হচ্ছে। আমার ভাইকে ভ্যাম্পায়ার রাজ্যের কেউ হত্যা করেনি, সে জীবিত আছে। এই যুদ্ধ দেখতে দেখতে সে বিরক্ত, তাই রাজ্য ছেড়ে অনেক দূরে চলে গেছে। কোনো যুদ্ধই সুফল বয়ে আনে না। আমার ভাই এই যুদ্ধ বন্ধ করতে চেয়েছিল, তবে তার কিছু ভুল পদক্ষেপের কারণে হিতের বিপরীত আজ নতুন করে যুদ্ধ বাঁধল। বিগত কদিন ধরে সীমান্তে চলা যুদ্ধে আপনাদের পরিবারের অনেকের প্রিয়জনের মৃত্যু বরণ করেছে। সামনে যে বিশাল যুদ্ধ লাগতে চেয়েছে, সেখানেও আপনাদের অনেক প্রিয়জন মৃত্যুবরণ করবে। এই যুদ্ধের কোনো উদ্দেশ্য নেই, শুধু শুধু গায়ে পড়ে শত্রুতা করা। আমি যুদ্ধ চাই না। সমস্যাটা আসলে আমাদের মধ্যে। আমরা রাজ্যের প্রধানেরা অন্যের রাজ্যের দিকে কুদৃষ্টি দিই, ফলে যুদ্ধ লাগে আর ক্ষতি হয় আপনাদের। আপনাদের কাছে অনুরোধ, এই যুদ্ধে অংশগ্রহণ করা হতে বিরত থাকুন। বয়কট করুন যুদ্ধ। সমস্যা প্রধানদের মধ্যে, তাদের মধ্যেই যুদ্ধ হোক। জনসাধারণ কেন বলের পাঠা হবে? এলিনার বিবৃতি শুনে নেকড়ে জনসাধারণের মধ্যে একটা কোলাহল সৃষ্টি হলো। এলিনা আর কিছু বলল না, সেখান থেকে চলে গেল। ঘণ্টাখানেক পর রবার্ট সেনাপ্রধান সহ অন্যদের ঘুম ভাঙল। সকলে বুঝতে পারলো তাদের ঘুমের ঔষধ এলিনা দিয়েছে। রবার্ট বেশ ক্ষিপ্ত হলো। এলিনাকে বন্দি বানানোর নির্দেশ দিল সে। সেনাপ্রধান তার প্রহরীদের নির্দেশ দিল এলিনাকে বন্দি বানাতে, কিন্তু কোনো প্রহরী তার আদেশ মান্য করলো না। কি হলো, তোমরা আমার আদেশ মানছো না কেন? হুঙ্কার দিয়ে উঠল রবার্ট। ওরা তোমাদের ত্যাগ করেছে। রাজকোষে এসে কথাটা বলল এলিনা। সেনাপ্রধান এবং উপরস্থ অন্যরা এলিনাকে বন্দি করতে চাইলো, কিন্তু প্রহরীরা বাধা দিল। উল্টো প্রহরীরা তাদেরই বন্দি বানালো। বাকি রইল শুধু রবার্ট। বাবা, এবার বন্ধ করো এই যুদ্ধ, বলল এলিনা। আমি মরে যাব, তবে এই ভ্যাম্পায়ারদের সামনে মাথা নত করব না।
গর্জে উঠল রবার্ট। এলিনা প্রহরীদের ইশারা করলো রবার্টকে বন্দি করে নিতে। এলিনার হুকুম মোতাবেক রবার্টকে প্রহরীরা বন্দিখানায় নিয়ে বন্দি করে ফেললো। বিড়বিড় করে এলিনা বলে উঠল, মাফ করে দিও বাবা, তুমিই বলেছিলে রাজ্যটা আমাকে সামলাতে হবে, আমি নিজের দায়িত্ব পালন করেছি। এরপর এলিনা নিজ কক্ষে এসে দুটো পত্র লিখলো। একটি পত্র নিয়ে পাখি হিউবার্টের কাছে হস্তান্তর করলো, আর অপর পত্রটি নিয়ে পাখি অজানা কোনো গন্তব্যে রওনা দিল। হিউবার্ট এলিনার পত্র খুলে পড়তে লাগলো। 2 বাক্য লিখেছে সে। যুদ্ধে আমরা যাচ্ছি না, এই যুদ্ধ আমরা চাই না, বাকিটা আপনাদের ইচ্ছে। পত্রটা পড়ে হিউবার্ট বসে ভাবতে লাগলো। ঠিক সেই সময় রুমে রোহিণী প্রবেশ করলো। কি হলো মহারাজ, আপনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে? প্রশ্ন করলো রোহিণী। নেকড়ে রাজ্য থেকে চিঠি এলো, ওরা যুদ্ধে আগ্রহী নয়, যুদ্ধ করতে চাচ্ছে না। এটা তো সুসংবাদ। আপনি চিন্তিত হচ্ছেন কেন? যুদ্ধ হচ্ছে না, এতে আমরা সৈন্য হারাচ্ছি না, আমাদের রাজ্য নিরাপদ থাকবে। হিউবার্ট থেকে রোহিণী কাছে গেল। এলিনার সাথে কি তোমার বন্ধুত্ব হয়েছে নাকি? শুনলাম গতদিন এলিনার সাথে তোমার পত্র আদান প্রদান হয়েছে। হিউবার্ট উঠে রোহিণীর কাছে গেল। রোহিণীর মুখ চুপসে গেল। ভয়ার্ত গলায় সে বলল, আসলে আমিও চাই না যুদ্ধ হোক। আমিও যুদ্ধ চাই না, আমি শুধু এই রাজ্যের ক্ষমতা চেয়েছিলাম, আর কিছু নয়। নেকড়ে মানবেরা স্বেচ্ছায় মার খেতে আসছিল বলে যুদ্ধের আয়োজন। এরপর হিউবার্ট সেনাপ্রধানের নিকট গিয়ে তাকে যুদ্ধ স্থগিত করার নির্দেশ দিল। নির্দেশ মান্য করে যুদ্ধ স্থগিত করলো। 4 মাস পর একটা পাখি পত্র নিয়ে বর্ণের নিকট এলো। বর্ণ পত্রটা হাতে নিল। পত্রের অবস্থা দেখে এসে বলে উঠল, অনেক আগের পত্র মনে হচ্ছে। কে পত্র পাঠিয়েছে? প্রশ্ন করলো ক্রিস্টি। জানি না, দেখি পত্রে কি লেখা। বর্ণ পত্রটা খুলে পড়তে লাগলো। ভাই, তোর সেদিনের এক চর আমাকে অনেক কিছু শিখিয়েছে। তোর অসমাপ্ত কাজ আমি সমাপ্ত করলাম। হ্যাঁ, যুদ্ধ হচ্ছে না আর। রাজ্যের সিংহাসনটা খালি, সেটা অপেক্ষাতে আছে। পত্রটা পড়া শেষ করে বর্ণ মৃদু হাসলো। পত্রের পুরো লেখাটা ক্রিস্টিও পড়েছে। সে বলে উঠল, তাহলে আমরা ফিরছি? 2 দিন পর বর্ণ আর ক্রিস্টি হেঁটে শহরের এক সড়ক দিয়ে যাচ্ছে। উদ্দেশ্য নিজ রাজ্যে ফিরে যাওয়া। পথিমধ্যে বর্ণ থমকে দাঁড়ালো। তার হাত 3 দূরে দাঁড়িয়ে আছে তানভীর। ক্রিস্টি আর বর্ণ তানভীরকে দেখে বিপরীত দিকে দৌড় দিল। অপরদিকে তানভীর বর্ণকে দেখে ভয় পেয়ে অন্যদিকে দৌড় দিল। দুপক্ষ দুদিকে দৌড় দিল। একটু দূরে যেয়ে থেমে গেল বর্ণ। আমরা দৌড়াচ্ছি কেন? ক্রিস্টিকে প্রশ্ন করলো বর্ণ। ক্রিস্টি পিছন ফিরে তাকিয়ে বর্ণকে বলল, দেখো ছেলেটা কত জোরে দৌড়াচ্ছে। আচ্ছা, আজ আমাদের দেখি ছেলেটা ভয় পেয়ে দৌড় কেন দিচ্ছে? আসলে আমি তাকে ভয় দেখিয়েছিলাম, তাই এখন পালাচ্ছে। বর্ণ চিৎকার দিয়ে বলে উঠল, তানভীর, আর জোরে দৌড়াও, আমি আসছি কিন্তু। তানভীর পিছন ফিরে একবার তাকালো। এরপর সামনের দিকে তাকিয়ে আরো জোরে দৌড়াতে লাগলো।